love your wife and I'm sorry. I can't control myself. So please. আদিবের অর্থপূর্ণ এক একটা অনুভূতিরময় শব্দ কর্ণকুহরে প্রবেশ করলেই আদ্রিতা লাজে নিজেকে গুটিয়ে নেয় আরো। ঘন ঘন দম ছেড়ে আদিবের পানে চায় একবার। মানুষটা এখনো তার সম্মতির অপেক্ষায় হাকুল নয়নে চেয়ে। তার সেই নেশাক্ত চাহনির কবলে পড়ে আদ্রিতা নিজেও দিক বিদিক হারিয়ে অনুভূতির স্রোতে ভেসে যায়। লজ্জার অতল গহ্বরে তলিয়ে গেলেও দুহাত বাড়িয়ে আদিবকে আঁকড়ে ধরে শক্ত করে। তার লাজুক মুখটা ঢেকে ঠিক আদিবের বুকের মধ্যিখানে। আদ্রিতার নীরব সম্মতিটুকু বুঝে আদিব প্রশান্তির নিঃশ্বাস ছাড়েন। মুহূর্তেই প্রিয়তমার পুরো সত্তায় নিজের অস্তিত্ব জাহির করতেই তৎপর হয়। মুখ ঝুঁকিয়ে গলায় মুখ ডুবিয়ে ভীষণ আদর করে তাকে। কোমলমতি আদ্রিতা নিজ স্বামীর এহেন প্রেমময় বর্ষণে সিক্ত হয় নিমিষে। তার পাগল করা স্পর্শে দু চোখ মুদিয়ে শুধু অনুভব করে প্রিয় মানুষটার অস্থিরতা, আকুলতা ও ভালোবাসার তীব্রতা। ভোরের আলোক ছটায় প্রকৃতিতে ফর্সা ভাব বিরাজমান। মৃদুমন্দ কুয়াশারা বিদায় নিয়েছে আরো আগে। এখন সূর্যের কিরণ প্রকৃতিকে তাপ দিয়ে চলেছে আড়ম্বর সহকারে। মিটমিট রোদ্দুর গায়ে মেঘে ছাদ থেকে ধীর কদমে নেমে আসেন আফসানা। ফজরের নামাজের পরপরই তিনি নিত্যদিন ছাদে হাঁটাহাঁটি করতে আসেন। ডায়াবেটিসের সমস্যা আছে তার। সকালবেলা হাঁটাহাঁটি না করলে শরীরটা বড্ড দুর্বল অনুভব হয়। তবে ডাক্তারের নির্দেশনা মোতাবেক চললে সেই দুর্বলতা বিহীন হয়। আজও ভোরের আলো ফোটার আগে ছাদে হাঁটতে এসেছিলেন তিনি। ছেলের রুমের পাশ দিয়ে যাবার সময় পাজোড়া থামালেন হঠাৎ। প্রতিদিন ছাদ থেকে নামার পর ঘুমন্ত ছেলেকে এক পলক দেখে যাওয়ার অভ্যাস আছে তার। আদিবকে অবশ্য নামাজের জন্য ডাকতে হয় না। সে নিজে থেকে উঠেই বাসার পাশের মসজিদে নামাজ পড়ে এসে আবার ঘুমিয়ে যায়। প্রত্যেক দিন তার টের পান তিনি। তবে আজ তো ছেলের সারা শব্দ শোনা গেল না। ছেলেটা কি ওঠেনি? আফসানার কপালে চিন্তার ভাঁজ পড়লে তিনি ভেড়ানো দরজাটা হালকা করে খুললেন। দরজার সেইটুকু ফাঁক দিয়ে বিছানার দিকটায় নজর রাখলেন তৎক্ষণাৎ। আশ্চর্যে চোখ দুটো বড় বড় হয়ে যায় ওনার। দৃষ্টিভ্রম মনে হয় প্রথম দিকে, কিন্তু ভালোভাবে খেয়াল করলে আসল ব্যাপারটা স্পষ্ট হয়। আদিবের বিছানায় তার বদলে শুয়ে আছে আদ্রিতা, কম্বল দিয়ে গা ঢাকা। শুধু তার আকর্ষণীয় চোখ দুটো দৃশ্যমান। ঝরঝরে লম্বা চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে পুরো বালিশ জুড়ে। ডান কাত হয়ে চোখ দুটো বন্ধ করে গভীর ঘুমে আচ্ছন্ন মেয়েটা। আদ্রিতাকে তো এর পূর্বে কখনোই আদিবের রুমে দেখা যায়নি। আফসানা কেমন হকচকিয়ে যান তাকে এখানে ঘুমন্ত অবস্থায় দেখে। মুহূর্তেই দৃষ্টি ঘুরান তিনি। আদিব বিছানা নেই। ওয়াশরুম থেকে অনবরত পানির আওয়াজ আসছে। আফসানা বেগম যা বোঝার বুঝে নিয়ে আর দাঁড়াননি সেখানে। নজর সরিয়ে লজ্জিত মুখে দ্রুত পায়ে দুতলা থেকে নেমে আসেন। ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হলো আদিব। কোমরে তার টাওয়াল পেঁচানো, উদম গায়ে বিন্দু বিন্দু পানির কণা এখনো বিদ্যমান। আদিব চুল মুছতে মুছতে দরজার দিকে একবার দৃষ্টি দেয়। সে জানে তার মা এসেছিল তাকে দেখতে। প্রতিদিনই তো এমনই করে। কোনোদিন আদিব টের পায়, আবার কোনোদিন পায় না। আজ সে ঘুম থেকে উঠে এর জন্য ইচ্ছে করে দরজা খুলে রেখেছিল, যাতে তার শ্রদ্ধেয় আম্মাজানের নজরে আদ্রিতা পড়ে। এই দৃশ্য দেখে তার মা নিশ্চয়ই তার বাবাকে তাড়া দেবে বিয়ের আনুষ্ঠানিকতার জন্য। বুদ্ধি করে এটুকু কাজে যদি কৃপা করিয়ে নিজের বউটাকে কাছে রাখা যায় তবে মন্দ কি? আদিব ঠোঁট এলিয়ে হাসে। এবার বিছানার দিকে নজর গেলে আদ্রিতার ঘুমন্ত আদরে মুখখানি দৃষ্টিগোচর হয় আদিবের। সে সারা রাত ঘুমাতে দেয়নি মেয়েটাকে। নিজেও এক ফোঁটাও না ঘুমে শুধু জ্বালিয়ে গেছে তাকে। এর ফলস্বরূপ আজ ফজরের নামাজ কাজা হলো। আদ্রিতাও সুযোগ পেয়ে ঘুমে বিভোর ছিল বিধায় তাকে ডাকা হয়নি। আদিব মৃদু শ্বাস ছেড়ে দুষ্ট হাসিতে এগিয়ে যায় তার দিকে। বিছানার কাছে দাঁড়িয়ে বউয়ের দিকে চেয়ে থেকেই শরীর ভালোভাবে মুছে ট্রাউজার টি শার্ট জড়ায় গায়ে। তারপর ভেজা তোয়ালেটা বারান্দায় মেলে দিয়ে এসে ব্যস্ত বিছানায় উঠে আসে। টান টান হয়ে শুয়ে ঘুমন্ত আদ্রিতাকে নিয়ে আসে নিজের বুকের উপর। মেয়েটার ঘুম খুবই গাঢ়। একবার ঘুমিয়ে গেলে আর দিন দুনিয়ার খবর থাকে না তার। আদিব আলতো হেসে তার উন্মুক্ত কাঁধে চুমু খায়। অতঃপর তাকে নিজের শক্ত বুকটাতে চেপে ধরে চোখ বুজে পরম শান্তিতে বিড়বিড় করে আওড়ায়। আমার আদরে ঘুম পড়ে। তোমার স্বামী তোমাকে ভালোবাসে।
আদ্রিতা ঘুম থেকে উঠেছে বেলা করে, তখন সকাল 10টা বাজে। ঘুম ভেঙে নিজেকে আদেবের বিছানায় দেখে এক মুহূর্তের জন্য থমকায় সে। পরক্ষণে গত রাতের দৃষ্টিপট একে একে চোখের পর্দায় ভেসে উঠলে সে মুখ লুকাতে তৎপর হয়। লাজুক হাসিতে কম্বল ধারা মুখ ঢেকে কিছুক্ষণ শুয়ে থাকে বিছানায়। তারপর রুমের চারপাশে নজর ঘুরায়। রুমে আদিব নেই, নিশ্চয়ই অফিসে গেছে। তার আর তাকে কেউ ডাকেও নি আজ। আর সেও কেমন কুম্ভকর্ণের মতো ঘুমিয়েছে আজ। বড়ময় বা অন্য কেউ তাকে এখানে দেখলে কি ভাববে? আদ্রিতা এসব ভেবে খানিক অন্যমনস্ক হলে তার মন ঘোর প্রতিবাদের সুরে জানায়, তারা দুজন স্বামী স্ত্রী, তাকে এখানে দেখলে কার বা কি বলার থাকতে পারে। মনের সংকেতকে যুক্তস্বই মনে করে হয় আদ্রিতার। তবুও আর বিলম্ব না করে গা থেকে কম্বল সরিয়ে জামা ঠিকঠাক করে সে বিছানা ছাড়ে। তারপর দরজায় কিঞ্চিত ফাঁক করে উকি দিয়ে দোতলার কাউকে দেখতে না পেয়ে এক দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে। গোসল শেষে ভেজা চুলগুলো ভালোভাবে মুছে নিয়ে ছেড়ে রেখেছে আদ্রিতা। নিচে যেতে আজ বড্ড লজ্জা করছে তার। আবার প্রচন্ড খিদেও পেয়েছে, তাই না চাইতেও এখন যেতে হবে তার। আয়নার নিজস্ব প্রতিবিম্বের দিকে কিছুক্ষণ অনিমেষের নেত্রে চেয়ে থাকলে তার গলায় কাজটায় আদিবের দেওয়া ভালোবাসার চিহ্নটা নজরে পড়ে। আদ্রিতা এতে কুণ্ঠিত হয়ে ঢোক গেলে নজর সরায়। বদলোকটা একদম স্টাম্প মেরে দিয়েছে। আর কিছু না ভেবে প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে মাথায় ওড়না চাপায় আদ্রিতা। তারপর নববধূর নেট ঠোঁট কামড়ে লাজুক হেসে রুম ছেড়ে ডাইনিং রুমে পৌঁছায় আদ্রিতা। ডাইনিং টেবিলে এসে শুধু মৌমিকে দেখতে পেল। বেচারি চেয়ারে পা তুলে ধীরে সুস্থে খাচ্ছে। বাড়ির আর কাউকে দেখা যাচ্ছে না আশেপাশে। আদ্রিতা যেন এতে হাঁপ ছেড়ে বাঁচল। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে চটজলদি মৌমির সামনের চেয়ারটাতে এসে বসে পড়ল। নিজের প্লেটে রুটি সবজি নিতে গিয়ে খেয়াল করলো সিদ্ধ ডিম ও দুধও রাখা আছে তার জন্য। আদ্রিতা তড়িৎ খেতে শুরু করলো। প্রচন্ড খিদে পেয়েছে তার। মৌ আপাতত একটু আনমনা। খাওয়ার ফাঁকে ফোনে কিছু একটা করছে সে। আদ্রিতা তা খেয়াল করে সরল মনে শুধায়, প্রেমিকের সাথে আলাপ হচ্ছে বুঝি? মৌমি হকচকিয়ে তাকায়, আমতামতা করে বলে। আমার প্রেমিক কোথা থেকে এলো? আদ্রিতা মৃদু হাসে কেবল, তবে কিছু বলে না। প্রসঙ্গ পাল্টে ভুরু কুঞ্চন করে বলে, আপুরা কোথায়? ভার্সিটি গিয়েছে। তোর ক্লাস নেই? আছে, তবে ফাঁকি দিয়েছি আজ। আদ্রিতা মৃদু শ্বাস ছেড়ে ফের খাওয়ায় মন দেয়। মৌমি প্রায়শই ক্লাস মিস দেয়, এ আর নতুন কি? মৌমির দৃষ্টি হঠাৎ স্থির হয়। কিছুক্ষণ অপলক দৃষ্টিতে চেয়ে থাকে আদ্রিতার লাবণ্যময় মুখপানে। তারপর আনমনেই বলে ওঠে, তোকে আজ একটু অন্যরকম লাগছে আদ্রিতা। আগের চেয়েও মুখে গ্লো এসেছে দ্বিগুণ। বোনের থেকে এহেন প্রশংসা বাক্য শুনে আদ্রিতা যেন ভিমড়ি খায়। গলায় খাবার আটকে আসলে এস্ত পানি খেয়ে সে নিজেকে ধাতস্থ করে নেয় কোনো রকমের। অতঃপর রয়ে শয়ে শুধায়। অন্যরকম মানে? মোমের ঠোঁটে এবার দুষ্টু হাসিরা ভিড় করে। আদ্রিতার প্রশ্নে সে চোখ নাচিয়ে জানায়, আমার ভাইয়ের থেকে আদর পেয়েছিস বুঝি, এই জন্যই। মমি আর বাকি কথা শেষ করতে পারে না। তার আগে সেখানে উপস্থিত হন আফসানা। যদিও তিনি তাদের কথাবার্তায় একাংশ শোনেননি, তবু আদ্রিতার ভীষণ অস্বস্তি হয়। লজ্জায় মুখের লালিমা আভা ছড়ায়। মৌমিকে বলল মাত্র আফসানা এসে চেয়ারে বসে এক গ্লাস পানি খেলেন। তারপর যাবার আগে আদ্রিতার মুখ পানে চেয়ে কোমল স্বরে বলে গেলেন, নাস্তা শেষ করে আমার রুমে আসিস। আদ্রিতা কেবল মাথা নেড়ে সায় জানালো। মৌমি তাকে না জ্বালিয়ে পুনরায় ফোনে মগ্ন হলো। আদ্রিতার বুক দুরু দুরু কাঁপছে উঠ করে। মনে দুশ্চিন্তার উকিঝুঁকি দিচ্ছে। বড়মা তাকে হঠাৎ নিজের রুমে কেন ডাকলেন? তিনি একান্তে কি কথা বলতে চান তার সাথে? মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, ভীষণ অদ্ভুতরে কায়দায় তাদের জীবন অতিবাহিত হয়। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে তাদের স্থায়ী ঠিকানা বলতে কিছুই থাকে না। জন্মের পর মুহূর্ত থেকে যে বাড়িটাকে তারা নিজের ভেবে আসে, সেই বাড়িটাতেই একদিন মেহমান স্বরূপ বেড়াতে আসতে হয় তাদের। দীর্ঘদিনের চেনা সেই বাড়িটা ফেলে পাড়ি জমাতে হয় এক নতুন সংসারে, এক নতুন বাসগৃহে। কেউ সেই নব বাসগৃহে সুখের ঠিকানা পায়, কেউ বা সেখানে অবহেলিত থেকে বাকি জীবনটা পার করে। কি চরম বাস্তবতা! এসব ভেবে আদ্রিতার বুক চিরে বেরিয়ে আসে চাপা দীর্ঘশ্বাস। মৌমি আজ এ বাড়ির মেয়ে, কিন্তু বিয়ে হলে তারাও তো সেই তথাকথিত নিয়ম অনুসারে পাড়ি জমাবে অন্যের সংসারে।
দিনকে দিন বাবার বাড়ির সঙ্গে দূরত্ব বাড়বে। একসময় স্বামীর বাড়িটাকেই নিজের বাড়ি মনে করে নিত্যদিন অতিবাহিত হবে সেখানে। কিন্তু তার বেলায় এসব কিছুই হবে না। তার বাবার বাড়ি যেটা, শ্বশুর বাড়িও সেটা। কয়টা মেয়ের ভাগ্যে নিজের বাবা মায়ের সংস্পর্শে শেষ নিঃশ্বাসের আগ অব্দি থাকার সৌভাগ্যটা হয়? হয়তো কিছু সংখ্যক। সেই কিছু সংখ্যক ভাগ্যবতীদের মধ্যে আদ্রিতা নিজেও পড়েছে। চক্ষু সম্মুখে দায়িত্ববান পিতা ও মমতাময়ী মাকে সবসময় দেখার সৌভাগ্য সবার কি থাকে? আদ্রিতার সেই সৌভাগ্য আছে। নিজের বিয়ের পর থেকে এই নিয়ে সহস্রাধিকবার সৃষ্টিকর্তার নিকট আদ্রিতার শুকরিয়া জানানো শেষ। তার বাবা মাও কম খুশি নয়। তারা মুখে সেটা প্রকাশ না করলেও তাদের অভিব্যক্তি দেখে সেই খুশির পরিমাণটুকু আন্দাজ করা যায়। আদ্রিতা কিছুক্ষণ আগেই তার বড় মায়ের রুমে এসেছিল। সেখানে আসা মাত্রই সে অবাক নয়নে চেয়ে আছে। তার বড় মার বিছানায় তার মা ও মেঝো চাচি বহু সংখ্যক নতুন শাড়ি পরশা নিয়ে বসেছে। আফসানা উঠে এসে সেখানে বসে আদ্রিতাকেও টেনে নিজের পাশে বসিয়ে দেন। আদ্রিতা গোল গোল নয়নে শাড়িগুলো দেখে গেল। আফসানা আলতো হেসে জানালো, এই সবগুলো শাড়ি তোর। এতদিন আমার ছেলের বইয়ের জন্য একটা একটা করে শাড়ি কিনে জমিয়েছি, দেখ তো পছন্দ হয় নাকি? আদ্রিতা বিস্মিত নেত্রে চেয়ে থাকে বড়মার দিকে। সে ভেবেছিল আফসানা কি না কির জন্য একাকী ডেকেছে তাকে। ভীষণ ঘাবড়ে গিয়েছিল তখন সে, কিন্তু এখন ডাকার কারণটা জানতে পেরে তার মন প্রফুল্লিত হয়ে ওঠে নিমেষেই। শাড়িগুলো উল্টো পাল্টে দেখাকালে তার মায়ের অভিব্যক্তি দেখতেও ভোলে না। এই যে আফসানা ক্ষণে ক্ষণে তার মাথায় হাত বোলাচ্ছেন, থুতনি চেপে এটা সেটা বলছেন, সেসব তিনি মুগ্ধ নজরে দেখছেন। মেয়ের সুখ মানে ওনারও সুখ। আদ্রিতা তা বোঝে। শাড়িগুলো খুব পছন্দ হয়েছে আদ্রিতার। সেই কথাটা আফসানাকে এক পর্যায়ে উচ্ছ্বসিত হয়ে জানালে তিনি স্তিমিত হেসে বলেন, যাক, নিশ্চিন্ত হওয়া গেল। এবার শাড়িগুলো নিয়ে নিজের আলমারিতে গুছিয়ে রাখ, কাল তোকে আমি শাড়ি পরিয়ে দিব, ঠিক আছে? আদ্রিতা ঠোঁট এলিয়ে হেসে সায় জানায়। মরিয়ম এরই মধ্যে আদ্রিতার দিকে চেয়ে বলে ওঠেন, এখন থেকে শাড়ি পরে অভ্যাস করিস আদ্রিতা, বিয়ের পর কিন্তু মাঝে মধ্যে মেয়েদের শাড়ি পরতে হয়। মরিয়মের কথায় আদ্রিতা স্তিমিত হেসে মাথা নাড়ায়। তার সেই মিষ্টি হাসির পানে আফসানা বিমুগ্ধ নয়নে চেয়ে থাকেন অপলক। মেয়েটার হাতে এখনোই শাড়িগুলো গোছিয়ে দেবার ভাবনা ছিল না ওনার। তাদের যেহেতু বিয়ের আনুষ্ঠানিকতা হয়নি, তাই ভেবেছিলেন থাক না, এখন সে এই বাড়ির মেয়ের মতো। অনুষ্ঠানের পর না হয় একে একে সব হবে। কিন্তু আজ সকালের পর থেকে তার ভাবনার ব্যাপক পরিবর্তন এসেছে। দুই যাকে সবকিছু জানিয়ে রাখলেও নিজের স্বামীকে এখনো জানানো বাকি। বিয়ে যেহেতু হয়ে গেছে তাদের, তাহলে ছেলে মেয়ে দুটোকে আর দূরে সরিয়ে লাভ কি? আজ আসুক আদিবের বাবা, এ নিয়ে ওনার সঙ্গে বিস্তর আলোচনা করবেন তিনি। ভালোভাবে বিয়ের অনুষ্ঠানটা শুধু মিটে যাক, তাহলেই তিনি পুরোপুরি নিশ্চিন্ত হবেন। সবেমাত্র একটা মিটিং সেরে নিজ অফিস কক্ষে এসে বসেছে তাহির। আজ সকালে তার ঘুম ভেঙেছে এক মন ভালো করা সংবাদ শুনে। তার সঙ্গে দিবার বিয়ে দিতে রাজি হয়েছে মেয়ের পরিবার, যা আজ সকালেই ফোন কলের মাধ্যমে জানিয়েছে তার বাবাকে। গতকাল থেকেই এ নিয়ে ভীষণ টেনশনে ছিল সে, বিশেষ করে দীপ্তর জন্য। সেই টেনশনে অস্থির হয়েই কাল নিজের বন্ধুদেরও রাত পর্যন্ত আটকে রেখেছিল সে। অথচ রাতে মেয়ের বাড়ি থেকে ফোন দেয়নি, দিয়েছে সকাল দিকে। তবে যাই হোক, বিয়েতে যে তারা সম্মতি দিয়েছে এতেই সে খুশি। চেয়ারে গা এলিয়ে টেবিল থেকে নিজের ফোনটা হাতে নিল তাহির। বন্ধুদের বিয়ের ব্যাপারটা জানানো হয়েছে অবশ্য, তবুও আদিবের সঙ্গে এক্সট্রা কিছু কথা বলার জন্য তার নাম্বারে ডায়াল করে ফোন কানে চাপলো সে। কিছুক্ষণের মাঝে রিসিভ হলে তাহির গলা ছেড়ে বলল, ব্যস্ত আছিস? ওপাশ থেকে গম্ভীর মুখে জবাব এলো, না, বল। তাহির এবার সোজা হয়ে বসে রয়ে শুয়ে বলল, দিবার ভাই কেমনে মত দিল বিয়েতে, তা আমার বুঝে আসছে না দোস্ত। ওই কাল যেমনে আমারে দেখতেছিল তাতে তো অশুভ কিছু টের পাইছিলাম আমি। শালা হঠাৎ পোল্টি খেলো কেমনে? আদিব অধর বাঁকিয়ে হাসলো তাহিরের কথায়, তারপর রাগ ঢাক না রেখে স্পষ্ট জবাবে বলল, দিবার ভাইকে আমি কালো কল দিয়েছিলাম। সে অবশ্য তোদের বিয়েতে রাজি ছিল না, তবে আমি সবকিছু বুঝিয়ে বলার পরে মত দিয়েছে। তাহির যেন আসমান থেকে খসে পড়ল, এমন হাবভাব করে অবাকে সুরে পড়ল, কি বলিস? কখন ফোন দিছিলি তুই? ওই শালা রাজি ছিল না। আদিব এবার শান্ত মেজাজে বলল, কাল রাতে বাড়ি ফেরার সময় দিবার কাছ থেকে নাম্বার নিয়ে ফোন দিয়েছিলাম,
আর এখন দীপ্তকে শালা নয় সুগন্ধি ডাকছে। এটির পর প্রেজেন্টেশন আছে আমার। আদিব কল কাটলেই তাহির হতবম্ব হয়ে কিছুক্ষণ স্থির বসে রয়। আদিব গম্ভীর মেজাজি হলে কি হবে, সে বন্ধুদের মন বুঝে। তাহির সত্যি কাল খুব অস্থিরতায় ভুগেছিল, শান্তি পাচ্ছিল না মনে কোনোভাবেই। সেই উজা জনতা সে তখন ভাষায় প্রকাশ না করলেও আদিব তার মনের অস্থিরতা বুঝে কি সুন্দর অগোচরে তার সম্বন্ধে কে রাজি করিয়ে নিল। এমন নিঃস্বার্থ বন্ধু কজনের হয়? তাদের বন্ধুত্বের মাঝে স্বার্থ শব্দটা কখনো ঢোকেনি বলে আজও তারা সেই স্কুল লাইফের মতো হাস্যোজ্জ্বল। এখনো বাচ্চাদের মতো খুনসুটি করে তারা। পাঁচজন একত্রিত হলে হাসি আমোদে এক সুন্দর সময় কাটায়। এখনো মুখে প্রকাশ না করলেও তারা যে একে অপরের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা সকলেই বুঝে। আফসানা আজ সকাল থেকে আদিবের বাবার ফেরার অপেক্ষা করছিলেন। কিছু জরুরি কথা বলবেন তিনি। তার সেই অপেক্ষার প্রহর শেষ হয় সন্ধ্যায় 7:30। শফিক রহমান অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে নাস্তা করে নিয়েছে ভাইয়ের সঙ্গে। অতঃপর বিশ্রামের উদ্দেশ্যে নিজ কামরা এলে আফসানাও তার পিছু পিছু রুমে আসেন। দরজাটা ভিড়িয়ে এগিয়ে যান বিছানার দিকে। শফিক সাহেব সবেমাত্র শুয়েছিলেন। আফসানাকে এগিয়ে আসতে দেখে সন্ধির নজরে তাকান। আফসানা সেই দৃষ্টি তোয়াক্কা না করে স্বামীর পাশে এসে বসেন। কোমল গলায় বলেন, একটা কথা বলার ছিল। আফসানার অভিব্যক্তি আজ একটু অন্যরকম। তার মাঝে একটা গুমোট ভাব লক্ষ্য করা যাচ্ছে, যা আপাত দৃষ্টিতে ধরতে পারছেন আদিবের বাবা। হঠাৎ হয়েছে কি তার? শফিক সাহেব মৃদু শ্বাস ছেড়ে গম্ভীর্যতা বজায় রেখে বললেন, বলো, শুনছি। ইউএসএ। আফসানা খানিক আড়ষ্ট ভঙ্গিমায় বসে থাকেন। এদিক ওদিক চেয়ে নিজেকে খানিক ধাতস্থ করে নেন। তারপর সলজ্জিত কণ্ঠে বলে ওঠেন, জলদি ছেলের বিয়ের অনুষ্ঠানের ব্যবস্থা করেন। শফিক রহমান চরম বিস্ময়ে হতবাক হলেন। এবার স্থির দৃষ্টিতে কিছুক্ষণ স্থির দিক চেয়ে আশ্চর্য স্বরে বললেন, জলদি বিয়ের ব্যবস্থা করবো মানে? আর যেটা অনার্স শেষ হয়েছে এখনো, মেয়েটাকে অনার্স শেষ হোক তারপরে এনে ভাববো, সেটা তো তুমি জানো। তবুও হঠাৎ এই প্রসঙ্গ তোলার কারণ কি? আফসানা এবার নিজের ঠায় বজায় রেখে প্রতি উত্তর করেন, আপনারা বাবা ছেলে মিলে পাগল করে দিবেন আমাকে। বিয়ে যখন হয়েই গেছে তখন ওদের দূরে সরিয়ে রেখে লাভ কি? বুঝেন না কিছু, নাকি সব বুঝেও না বোঝার ভান করেন? শফিক রহমান এবার একটু নিভলেন। আফসানার দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুঁড়ে পরাজিত সৈনিকের মতো মিম্ময় মান স্বরে বললেন, কাহিনী কি সেটা বলো। আফসানা প্রলম্বিত নিঃশ্বাস ছাড়েন। অতঃপর রোয়ে শুয়ে বলে ওঠেন, কাহিনী কিছুই না, আপনার ছেলে নিজের বউয়ের সাথে রাখতে চাইছে, এটাই। আফসানা পুরো ঘটনার ব্যাখ্যা না দিলেও ইঙ্গিতে ঘটনা বোঝাতে চাইছেন নিজের স্বামীকে। এই উদ্দেশ্যে তিনি বোধ হয় খানিক সফলও হয়েছেন বোঝা যাচ্ছে। শফিক সাহেব হঠাৎই নিশ্চুপ হয়ে গেছেন। আফসানাকে বোঝাতে চাইছে তা হয়তো তিনি একটু একটু ধরতে পেরেছেন। সেসব নিয়ে চিন্তা করেই খানিক সময় পেরিয়ে গেলে তিনি আচমকা দাঁতে দাঁত চেপে বললেন, তোমার ছেলে আর শুধরালো না। আফসানা এবার রাগ দেখাতে গিয়েও হেসে ফেললেন। পাল্টা জবাবে খোঁচা দিয়ে বললেন, ছেলে তার বাবার মতোই হয়েছে। তীব্র ঘুমের ঘোরে কারো প্রখর সান্নিধ্য অনুভব করা যাচ্ছে। মন বলছে মানুষটা আছে তার সাথে। তার ঘন শ্বাস প্রশ্বাস তারই যেন জানান দিচ্ছে বারংবার। তার নিবিড় আলিঙ্গনে গা থেকে ভেসে আসা মিষ্টি সুবাসে আবারও বিমোহিত হচ্ছে আদ্রিতা। আবেশের চক্ষু যুগল মুদিয়ে শান্তির নিদ্রার উদ্দেশ্যে এক প্রকার আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে তাকে। এটা কি স্বপ্ন নাকি বাস্তব রূপ? হঠাৎ মস্তিষ্কের তাড়নায় আদ্রিতা নড়ে চড়ে উঠতে চায়, কিন্তু কি আশ্চর্য, সে নড়তে পারছে না। শরীরটা কেমন বদ্ধ বদ্ধ অনুভব হচ্ছে। কারো বাহু ডোরে সে আবদ্ধ হয়ে আছে মনে হচ্ছে। মুহূর্তেই আদ্রিতার ঘুম ছুটে যায়। সে তড়াক করে চোখ খুলে তাকায় নিজের দিকে। আবছা আলো রুমটাতে কোনো কিছুই স্পষ্ট নয় যদিও, তবুও আদিবকে চিনতে তার এতটুকু ভুল হয়নি। মানুষটা তাকে জড়িয়ে ধরে পরম শান্তিতে ঘুমিয়ে আছে। তার পুরুষালী শক্ত বুকটাতে আদ্রিতার মাথাটা ঠেকানো। তার বলমান হাত দুটো আদ্রিতার পিঠ আঁকড়ে আছে খুব নিখুঁত ভঙ্গিমায়। আদ্রিতা এবার রুমের চতুর্দিক চোখ ঘুরালো। রুমটা তো তারই। এই লোক কখন এলো তার কাছে? রাতে তো আদিবের ফেরার আগে সে খেয়ে দিয়ে ঘুম দিয়েছিল। ফজরের পরেও তাকে দেখতে পায়নি এখানে। তবে কি সে ভোরে ঘুমিয়ে যাবার পর এসেছে?
আদ্রিতা আলতো হাসলো এবার। প্রিয় মানুষের সঙ্গে স্পর্শে কে না চায়, বিশেষ করে লোকটার এরূপ হুঠাৎ কাছে আসা আদর যত্ন আদ্রিতার ছোট্ট মনটাকে আন্দোলিত করে তোলে। আদিবের কিছুদিন আগের গা ছাড়া ভাবে যে অভিমান জমেছিল তার মনে, তা লোকটার সান্নিধ্য থেকে নিমিষেই যেন ঘায়ের হয়ে গেছে। আদ্রিতা এবার চোখ তুলে নিজের স্বামীর দিকে চেয়ে থাকে অপলক। লোকটা ঘুমে বিভোর, তার প্রগাঢ় নিঃশ্বাস আদ্রিতার ঘাড়ের কাছটায় আছড়ে পড়ছে। ঘুমন্ত অবস্থায় কত নিষ্পাপ লাগছে তাকে, একদম বাচ্চা বাচ্চা। আদ্রিতা ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে মুখ এগিয়ে চুমু খেলো আদিবের চোখের ঘন পাপড়িতে। পরপর ওষ্ঠ ছোঁয়ালো তার সারা মুখে, সলজ্জিত হেসে তারপর আবারও মুখ লুকালো তার বক্ষ মাঝে। জড়িয়ে ধরতে গিয়ে খেয়াল করলো আদিবের শার্টের দুটো বোতাম খোলা, তাতে অনাবৃত হয়ে আছে তার লোমহীন বুকটা। আদ্রিতা সেই অনাবৃত অংশে আলতো ঠোঁট ছুঁয়ে মাথা রাখলো পরম শান্তিতে। চোখ দুটো ফের বুঝে নিলে আচমকা শুনতে পায় একটা ঘুম জড়ানো কণ্ঠস্বর। এত আদর কই? জেগে থাকলে তো কখনো আদর করো না। আদ্রিতা ভিমড়ি খায় আদিবের কণ্ঠস্বর শুনে। লোকটা জেগে আর গেছে। লজ্জায় হাঁসফাঁস করে উঠে সে তৎক্ষণাৎ। তার লাজুক ভঙ্গিমা বুঝতে পেরে আদিব আদৌ ঘুমিয়েও ঠোঁট এলিয়ে হাসে। আদ্রিতার ঘাড়ে নাক ঘষে, তার কামিজের ফাঁকে হাত গলিয়ে ছুঁয়ে দেয় নির্মেদ্য কোমর। আদ্রিতা এতে শিহরিত হয়ে আরো গভীরভাবে মিশে যায় তার বুকে। আদিব এবার ঠোঁটে কিঞ্চিত হাসি ঝুলিয়ে তার লাজেরাঙা বউয়ের ঘাড়ে পরপর কয়েকবার ওষ্ঠ ছুঁয়ে জড়ানো গলায় আওড়ায়। শাড়ি পরবে আমার জন্য? তোমাকে শাড়িতে দেখতে চাই আমি। আজ অফিস থেকে ফিরে যেন তোমার শাড়িতে দেখি। এখন ঘুমাবো, বড্ড ঘুম পাচ্ছে। আমার কাছেই থাকো বউ। সকালবেলা ঘুম থেকে উঠেই শফিক রহমান নিজের ভাইদের সঙ্গে সদা পরামর্শ করে নিলেন কিছুক্ষণ। নিজের মতামত পেশ করলেন তাদের কাছে। ছোট দুই ভাই তখন বড় ভাইয়ের হ্যাঁতে হ্যাঁ জানিয়েছে। মৌয়ের অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ, আদ্রিতাও পরীক্ষা শেষ করে এখন বাসায় অবস্থান করছে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে দুটো বিয়ের অনুষ্ঠান একসঙ্গে করবেন তারা। শফিক রহমান সকলের মতামত জেনে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেও মনে মনে ক্ষোভে ফুঁসছেন। আদ্রিতার অনার্স শেষ হবার পর অনুষ্ঠানটা করলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? বাড়ির ছোট মেয়ে এসে মৌমির বিয়ের পর না হয় তারটা ভাবা যেত, কিন্তু ওনার চরম বদখত ছেলেটার জন্য এখন সব ভেস্তে গেল। তখন আবার গলা উঁচিয়ে বলছিলেন, তুমি যা বলবে তাই সই। শফিক সাহেব বিরক্তিতে মুখ কুঁচকে ফেলেন, আশেপাশে একবার যে হাঁক ছাড়েন গলা উঁচিয়ে। তোমার ছেলেকে ডেকেছিলাম আমি। আফসানা কোথায়ও? আমরা আর কতক্ষণ বসে থাকবো? অফিসে যাব না? আফসানার এহেন চড়া গলার আওয়াজ পেয়ে রান্নাঘর থেকে ছুটতে বেরিয়ে আসেন স্বামীর কাছাকাছি। এসে দাঁড়িয়ে চাপা স্বরে বলেন, আসছে তো, এভাবে চেঁচানোর মানে আছে? আদিব অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আফসানার কথা শেষ হতেই আদিবের দেখা মিলল লিভিং রুমের। সে এসেই বুক ফুলিয়ে দাঁড়ালো বাবার সম্মুখে, বুকে দু হাত বেঁধে প্রশ্ন করলো, ডাকছিলে? শফিক রহমান কোনা চোখে একবার দেখে নেন ছেলেকে, তারপর আস্তে করে বললেন, বসো। আদিব বাধ্য ছেলের মতো বসলো তার বাবার পাশে। কিছুক্ষণ নীরবে অতিবাহিত হবার পর এক সময় শফিক রহমান ছেলেকে খোঁচা দিয়ে বললেন, তোমাদের বিয়ের অনুষ্ঠানে আয়োজন করতে চাইছে। তুমি তো এটাই চাইছিলে, তাই না? তখন জানিয়ে দিলেই পারতে। অহেতু আমার কথাই সাই জানানোর দরকার ছিল না। যাই হোক, তোমার বন্ধুদের ইনভাইট করে নিও তুমি, বাকিটা আমরা দেখছি। আদিব চুপচাপ খোঁচাটা হজম করে নিল। এছাড়া তো উপায় নেই, কারণ ভুলটা তারই। বাবার কথা সে রাখতে পারেনি। তখন তো ভাবিনি বিয়ের পর এতটা কন্ট্রোললেস হবে সে। তাছাড়া ঘরের পাশে বউ রেখে কজন পুরুষই বা সংযমে থাকতে পারে? এ নিয়ে আদিবের সত্যি অপরাধবোধ নেই। অপরাধবোধটা আসবে কিসের জন্য? তার বউকে সে আদর করেছে, তাতে কার কি? আদিব মাথা তুলে তার চাচাদের হাসি মুখ একবার দেখে নিয়ে বাবার সিদ্ধান্তে আজও সায় জানিয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়। বাসা থেকে বেরোনোর আগ মুহূর্তেই তার ঠোঁটের কোণে ঘেঁষে ফুটে ওঠে দুষ্ট হাসির রেখা, যেটা সকলের অগোচরে রয়ে যায়। শুনশান নিরিবিলি সরু রাস্তা, গোধূলি লগ্নে ব্যস্ত পায়ে পথ চলছে এক অতীব সুন্দর রমণী। এই রাস্তাটায় মানুষের তেমন আনাগোনা থাকে না, পরন্তু বিকেলে তো একদম নিস্তব্ধতায় ঘেরা থাকে চারপাশ। তখন এই পথে চলতে কেমন ভয় ভয় অনুভব হয়। কিছু টঙের দোকানে আড্ডা দেওয়া, বেশ কয়েকজন উচ্ছন্নে যাওয়া ছেলের চাহনি দেখে শরীর ঘিনঘিন অনুভব হয়।
তাদের লোলুপ চাহনি দেখে এক অদ্ভুত শঙ্কা আনাগোনা করে মনের মাঝে। বড্ড অনিরাপদ মনে হয় নিজেকে তখন। ছেলেগুলো পূর্বে এদিকে দেখেনি অবন্তী, ইদানিং দেখছে ছেলেগুলো তার উপরই নজর রাখছে। এই সরু গলিটাতেই সে ছোট্ট দুটো ছেলে মেয়েকে প্রাইভেট পড়ায়, তাই না চাইতেও তার আসতে হয় এদিকে। আজও এসেছিল। সন্ধ্যা হয়ে আসবে আসবে ভাব। অন্যদিন ডিস্টার্ব না করলেও ছেলেগুলো আজ পিছু নিয়েছে তার। অবন্তীর উচ্ছ্বাসে পথ চলছে, মনের ভয়ে তার ভেতরের অবস্থা নাজেহাল। অবচেতন মনেই তার চোখ দুটো একজনকেই খুঁজে যাচ্ছে। আজ কি সে আসেনি? প্রতিদিনই তো এই সময়টায় তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে, আর সে তীব্র অবহেলায় মুখ ফিরিয়ে চলে যায় তার কাছ থেকে। কম দিন তো হয়নি সে তার পিছু ঘুরছে, কিন্তু তার চোখে কখনো লালসা দেখতে পায়নি অবন্তী। আজ যে মন ঘুরে ফিরে তাকেই সামনে দেখতে চাইছে। সে কোথায়? জোরে হাঁটতে হাঁটতে ভয়ে দু চোখ বেয়ে অশ্রু গড়ায় অবন্তীর। খারাপ ছেলেগুলো তার কাছাকাছি চলে এসেছে, বাজে ইঙ্গিতে কথা বলছে এখন। অবন্তীর মাথা কাজ করে না, কি করবে ভেবে পায় না। ঝাপসা দৃষ্টিতে হুট করে সামনে তাকাতেই অদূর রাস্তার সাইডে সিফাতকে দাঁড়ানো অবস্থায় দেখে। সে আপাতত অন্যদিকে তাকিয়ে আছে। অবন্তী যেন প্রাণ ফিরে পেয়েছে তাকে দেখে। ভরসাপূর্ণ মানুষটাকে দেখে কোনো দিকে না চেয়ে এক দৌড়ে গোলের মাথায় দাঁড়ানো সিফাতের কাছে চলে আসে সে। সিফাত হঠাৎ ভরকে যায় অবন্তীর দৌড়ানো দেখে। পরক্ষণে তার পেছনে নজর আসলেই আসল ঘটনা পরিষ্কার হয়। সিফাত কটমট চাহনিতে এগোতে নিলেই ছেলেগুলো উল্টো ঘুরে এক প্রকার পালিয়ে যায় সেখান থেকে। অবন্তী দৌড়ে এসে সিফাতের কাছে ঘেঁষে দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদছে এখন। সিফাত তার কুর্ধনরত মুখটা দেখে অস্থির হয়ে ওঠে রীতিমতো। জড়তা নিয়ে তার ভেজা হালে হাত রেখে শুধায়, অবন্তী প্লিজ কেঁদো না। ওরা কি তোমার গায়ে হাত দিয়েছে? বলো ওদের হাত আমি ভেঙে ফেলবো। অবন্তী কিছুক্ষণ পর নাক টেনে চোখ মুছে নিজেকে খানিক ধাতস্থ করলো। চোখ তুলে চাইলো সিফাতের দুশ্চিন্তাগ্রস্ত মুখের দিকে। এই মানুষটাকে সে কতটা অবহেলা করেছে। ভার্সিটি লাইফ থেকে তার পিছু ঘুরছে সিফাত। দুজন সমবয়সী বিধায় অবন্তী তাকে এড়িয়ে চলতো সবসময়। মেয়েদের জীবন সঙ্গী হতে হয় নিজের চেয়ে বয়সে বড়, বুঝদার, দায়িত্বশীল একজন মানুষ। সেখানে সিফাতের মতো একজন স্টুডেন্ট মানুষকে সে কিভাবে গ্রহণ করবে? তার উপর তার বাবা নেই, একজন বড় ভাই নেই, মা ও ছোট ভাইটাকে নিয়ে ছোট্ট সংসার তাদের। বাবা মারা যাওয়ার পর থেকে বেসরকারি স্কুল শিক্ষকতা, টিউশন করিয়ে যেটুকু অর্থ উপার্জন হয় তা দিয়ে তাদের কোনো মতে দিন চলে যাচ্ছে। সিফাত বেশ কয়েকবার বিয়ের প্রস্তাব দিয়েছে তাকে, কিন্তু সবসময় সে নাকচ করত বয়সের কারণে। তবুও সিফাত তার পিছু ছাড়েনি। হাজারবার ফিরিয়ে দেওয়ার পরও তার মন জয়ের চেষ্টা করে গেছে। অবন্তী এবার ঠোঁট কামড়ে কান্না থামায়, তারপর মাথা নুইয়ে আস্তে করে বলে, ওরা আমার গায়ে হাত দেয়নি, কিন্তু তুমি না থাকলে। সিফাত প্রলম্বিত নিঃশ্বাস ছাড়ে। অবন্তীর গালে রাখা হাতটা দিয়ে চোখ দুটো মুছে নেয় সযত্নে, তারপর ধীর স্বরে আওড়ায়, কাঁদে না। এই গলিতে খারাপ মানুষের আনাগোনা বেশি। আমার তোমাকে নিয়ে চিন্তা হয়, তাই অফিস শেষে সোজা এখানে চলে আসি। প্রাইভেটের টাইম চেঞ্জ করা যায় না বা সারা যায় না এটা। অবন্তী মুখ তুলে অসহায় নয়নে চায় বুঝে আশা কণ্ঠে বলে, টিউশনি জোগাড় করা এত সহজ ব্যাপার না। তাছাড়া সময় পরিবর্তনেরও সুযোগ নেই। এই বাচ্চাগুলো হাতছাড়া হলে আর পাবো না। সিফাত এক দৃষ্টিতে চেয়ে থাকে অবন্তীর অসহায় মুখটার দিকে। মেয়েটার কষ্ট দেখলে বুক পুড়ে তার। সে তো রাজার হালে দিন কাটাচ্ছে, কিন্তু এই মেয়েটা দিন রাত খেটে যাচ্ছে সংসারের পেছনে। সিফাত তাকে ভীষণ ভালোবাসে, ভালোবাসার মানুষটার কষ্টটা সহ্য হয় না তার। কিন্তু কি করবে, মেয়েটাও তো মেনে নিচ্ছে না তাকে। ভালোবাসার ক্ষেত্রে জোর তো আর করা যায় না। অবন্তীর মলিন মুখটার দিকে চেয়ে থেকে সিফাত স্পষ্ট জবানে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই অবন্তী, প্লিজ একটা সুযোগ দাও। আমি কিন্তু এখন স্টুডেন্ট না, পড়াশোনা শেষ করে এখন চাকরি করছি। বউকে ভরণ পোষণ দেওয়ার যথেষ্ট যোগ্যতা আছে আমার। প্লিজ একবার হ্যাঁ বলো। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, ফিরিয়ে দিও না। তোমাকে ছাড়া দম বন্ধ লাগে আমার। সিফাতের আগেও বেশ কয়েকবার এই বাক্যগুলো আওড়েছে অবন্তীর সামনে। তখন মেয়েটা না শোনার ভান করে চলে গেলেও আজ অশ্রুপূর্ণ চোখে চেয়ে আছে তার দিকে। সিফাতের ইচ্ছে করছে মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে নিষেধ করতে, কিন্তু অধিকার যে নেই। আর যদি ভুল বুঝে মেয়েটা, টলটলে অশ্রু চোখে অবন্তী নিভু স্বরে জানায়, আমি তোমাকে বিশ্বাস করি। সিফাত এবার ঠোঁট এলিয়ে হাসে। তারা সমবয়সী হলে কি হবে, মেয়েটা উচ্চতায় তার কাঁধ সমান।
এই পুচকি মেয়ে নাকি আবার বড় বড় ভাব দেখায়। মাথাটা হালকা ঝুঁকিয়ে স্পষ্ট জবানে বলে, সেটা আমি জানি, বিশ্বাস করো বলেই তো দৌড়ে এসে আমার কাছেই থেমেছ। এই বিশ্বাসের জোরে আমাকে কি আপন করে নেওয়া যায় না অবন্তী? কেন বারবার বয়সের মতো একটা ঠুনকো বিষয় নিয়ে আমাকে দূরে ঠেলে দিচ্ছ? ভালোবাসার ক্ষেত্রে এটা কোনো ফ্যাক্ট হলো? মায়া হয় না? অবন্তী এবার চোখ মুছে আর চোখে এবার সিফাতকে দেখে নিয়ে মৃদু স্বরে বলে ওঠে, আমার সামনে ভালোবাসি বলে চেঁচিয়ে কিছু হবে? আমাকে ছাড়া কেউ থাকতে না পারলে তার উচিত হবে আমার মায়ের কাছে প্রস্তাব নিয়ে যাওয়া। সে না বুঝলে আমি কি করব? এখন বাসায় পৌঁছে দিয়ে আসো আমায়। অবন্তীর ইঙ্গিতপূর্ণ কথাটা শুনে হকচকিয়ে তাকায় সিফাত। তার মানে মেয়েটা রাজি, এতদিনের পর মত দিয়েছে। তবে সিফাতে খুশি যেন আর ধরে না। প্রশান্তির শ্বাস ছেড়ে সে তৎক্ষণাৎ আঁকড়ে ধরে অবন্তীর হাত। তার চমকানো দৃষ্টিতে গাঢ় চাহনি নিক্ষেপ করে আদুরে গলায় বলে ওঠে, আমার মনের অবস্থাটা বোঝার জন্য তোমাকে স্পেশাল থ্যাঙ্কসটা বিয়ের পর দিব। কাল থেকে এই টিউশনিতে আসবে না, আমি মানা করছি। এখন চলো বাসায় পৌঁছে দিয়ে আসি। সিফাতের অধিকার মেশানো কথাগুলো শুনে অবন্তী বেশ অবাক হয়ে গিয়েও স্বচ্ছ চোখে হাসলো। মনের কোণে হঠাৎ সুখ সুখ অনুভব হলো যেন। লোকটা দৃষ্টির সামনে রেখে তার হাত আঁকড়ে এগিয়ে গেলেও সে নির্বিশেষে চোখ দেখে যাচ্ছে তাকে। স্বার্থের এই দুনিয়ায় কিছু মানুষ এত ভালো কেন? তাদের নিঃস্বার্থ পবিত্র মনের ভালোবাসা এতটা স্বচ্ছ হয় যে তাদের থেকে মুখ ফিরিয়ে রাখাই যায় না। পবিত্র ভালোবাসার জোরে এক অদ্ভুত বন্ধনে একটা মানুষকে তারা নিজের সঙ্গে আবদ্ধ করে রাখে খুব সহজেই। আকাশ মেঘলা, ঝিরে ঝিরে হাওয়া বইছে। শীতল হাওয়া গায়ে এসে লাগতেই তনুমন কেমন চনমনিয়ে ওঠে। এক প্রাণ প্রফুল্লকর নিঃশ্বাস বুক চিরে বেরিয়ে আসে তখন। বৃষ্টি নামার মুহূর্তটা বেশ মনোমুগ্ধকর, চোখ ধাঁধানোর হয়। সেই মনোমুগ্ধকর দৃশ্যটা দেখতে দেখতেই পথ চলছে সিফাত। খানিক আগে অবন্তীকে বাসায় পৌঁছে দিয়েছে সে। ততক্ষণে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তারপর পাশের একটা মসজিদে মাগরিবের নামাজ আদায় করে বাসায় যাবার উদ্দেশ্যে পথ চলছে সে। কিছু দূর সামনেই বাস স্ট্যান্ড, সাথে গাড়ি না আনায় বাসে করে যেতে হবে আজ। তার হাঁটার মধ্যেই কল এলো তার ফোনে। প্যান্টের পকেট হাতড়ে ফোনটা বের করলো সে। রিসিভ করে কানে চেপে সহজাতেই ভঙ্গিমায় বলল, হ্যাঁ বল। রিসিভ করে কানে চেপে সহজাত ভঙ্গিমায় বলল, এই কই তুই? কোন মায়ের পিছনে ঘুরতেছিস আবার? বাজে বকবি না শালা, আমি বাসায় যাচ্ছি, কি দরকার? রাফি দাঁত কেলিয়ে হেসে বলল, লেকের পাড়ে আয়, আদিব মামু জরুরি তলব পাঠিয়েছেন। সবাই এসে গেছে, শুধু তুই বাকি, জলদি আয় শালা। সিফাত মৃদু শ্বাস ছেড়ে বলল, ওকে, রাগ আসছে। ধানমন্ডি লেকে স্বচ্ছ জলের সান্নিধ্যে 5 বন্ধু আড্ডা চলমান। 4 জন পূর্বে উপস্থিত ছিল। সিফাত এসে যোগ দিতেই এটা যেন নানা আলোচনায় ব্যস্ত হয়ে গেল তারা। সবাই স্ফুট ভঙ্গিমায় বাক্য বিনিময় করলেও সিফাত খানিক অন্যমনস্ক হয়ে আছে, যা অনেকক্ষণ যাবৎ খেয়াল করেছে রাফি। সে এবার সিফাতের দিকে চোখা নয়নে তাকিয়ে গলা ঝেড়ে বলল, মামু তোমার কি হয়েছে বলবা? প্রেমে ছ্যাঁকা খাইছো নাকি অন্য কাহিনী? সিফাতের অন্যমনস্ক ভাব হুট করেই উড়ে গেল। সে সচকিত হয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, প্রেমী ছাকা খাই নাই বন্ধু, আজ অবন্তীর মন জয় করে তবেই ফিরেছি। কিন্তু আমাকে ইনডিরেক্টলি তার আম্মুর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে বলেছে। তাই ভাবতেছি কবে যাব আর কাকে নিয়ে। রাফি, রায়ান, তাহির ভিড়মি খেয়ে তাকালো সিফাতের দিকে। আদিবও কোনা চোখে চাইলো। তাদের সকলে জানা আছে ভার্সিটির লাইফ থেকে সিফাত অবন্তীর পিছনে ঘুরছে। তবে পাত্তা পায়নি মেয়েটা। সমবয়সী ছেলেদের বেশিরভাগ মেয়েই পাত্তা দেয় না, এটা জানা কথা। তবে হঠাৎ কি এমন হলো যে মেয়েটা তার প্রেমে সায় জানালো? চক্ষু যুগল বড় বড় করে তাহির কৌতূহল স্বরে সেই প্রশ্নটাই করে বসলো। কি বললি? অবন্তী বিয়ের প্রস্তাব নিয়ে যেতে বলছে? কেমনে রাজি করাইলি? আমার তো বিশ্বাস হইতেছে না। সিফাত সবার ভাবভঙ্গি পরখ করে নিয়ে এবার চাপা স্বরে হাসলো। তারপর রয়ে সয়ে তাইকে খোঁচা দিয়ে পড়ল, তুই বিশ্বাস করি না বলে চেঁচালু, সত্যটা মিথ্যা হয়ে যাবে না। সিফাতের কথায় অসন্তুষ্ট হয়ে দাঁত কেচিয়ে বলল তাহের। পুরো কাহিনী বল শালা।
সিফাত বন্ধুদের আর না খেপিয়ে মৃদু হাসছে আজকের ঘটনাটা শেয়ার করলো। সকলেই তা শুনে অবাক হলেও খুশি হয়েছে প্রচন্ড। বাবা হারা মেয়েটা এতটা বছর খুব কষ্ট করে গেছে, এবার একজন দায়িত্বশীল সঙ্গীর প্রয়োজন ছিল তার। সিফাত মেয়েটাকে ভীষণ ভালোবাসে, দেরিতে হলেও অবন্তী সেটা বুঝতে পেরেছে। বন্ধুদের নিকট ছেলে মানুষ দায়সারা ভাব দেখালে কি হবে? সিফাত উপযুক্ত ক্ষেত্রে প্রকৃত অর্থে দায়িত্বশীল একজন পুরুষ। দীর্ঘক্ষণ তারা মৌন থাকার পর রায়ান নিজের প্যান্টের পকেট হাতড়ে সিগারেট ও লাইটার বের করলো। বন্ধুদের এক পলক দেখে নিয়ে সিগারেটটা জ্বালাতে নিলে তাহির কটমট চাহনিতে বলে উঠল, শালা এখন যদি সিগারেট ধরাস তোরে লাথি দিয়া লেকের জলে ফেলাই দিমু। তাহিরের কথা শেষ হতে না হতেই সিফাতের তাচ্ছিল্য স্বর শোনা গেল। তোর বউকে খবর দেওয়া দরকার, শালা সিগারেট খোর একটা। রায়ান যেন শোনেনি তাদের কথা, এমন একটা ভাব করে সিগারেটের টান দিয়ে বলল, কদিন হলো বউ রাগ করে চুমু খেতে দিচ্ছে না, তাই চুমুর অভাবে সিগারেট টানছি। এতে তোদের কোনো সমস্যা থাকলে দূর হয় এখান থেকে। রায়ানের জবাবে তিন বন্ধু ভুরু কুঞ্চন করে চাইলেও রাফি আচমকা সশব্দে এসে উঠল। তাদের 5 বন্ধুর মধ্যে রায়ানেরই একটু একটু সিগারেট টানার বদ অভ্যাস আছে, বাকিরা ছুঁয়েও দেখে না। রায়ানের এই বদ অভ্যাসের দরুন নোভাও তার মাঝে কতবার যে ব্রেকআপ হয়েছে তার ঠিক নেই, এখনো সেটা ছাড়তে পারেনিও। অতি মাত্রায় ধূমপানীয় না হলেও মাঝে মধ্যে সিগারেট ধরার অভ্যাসটা এখনো রয়ে গেছে রায়ানের। ওকে এ নিয়ে কথা শোনালেও লাভ নেই। আদিব দীর্ঘক্ষণ পর বন্ধুদের বিভিন্ন কাণ্ড পর্যবেক্ষণের মাঝে নিজস্ব ভঙ্গিমায় জানালো, আদ্রিতাকে আনুষ্ঠানিকভাবে আমার হাতে তুলে দিতে রাজি হয়েছে আব্বু। খুব শীঘ্রই হয়তো ডেট ফিক্সড করবে। রায়ান, সিফাত, তোরা দুজন অফিস থেকে ছুটি নিয়ে রাখিস। হঠাৎ এমন জমজমাট একটা কথা শুনে রায়ান সিগারেট ফেলে আগ্রহ সহকারে শুধালো, বলিস কি, আঙ্কেল রাজি হয়েছে? তবে তাহলে তো মামু তোমার অপেক্ষার প্রহর শেষ। কথা শেষে রায়ান দুষ্টু হেসে চোখ টিপে কি বোঝাতে চাইলো তার নিমিষে বুঝে গেল আদিব। তাই তো ঠোঁটের কোণে বক্র হাসি ঝুলিয়ে স্বর্গ উত্তিক করলো। রাজি না হয়ে যাবে কোথায়? আদিব বক্র হাসি লক্ষ্য করে সবাই চোখাচোখি করলে সিফাত হুট করে উত্তেজিত ভঙ্গিমায় বলে উঠল, বিয়ে যখন করছিস অনুষ্ঠান তো করতেই হবে। এবার আমার কথাটা একটু ভাব তোরা। কাল রাফিরে নিয়ে অবন্তীর মায়ের কাছে প্রস্তাব নিয়ে যাই, কি বলিস? রাফি দৃষ্টি ঘুরিয়ে সরু নয়নে জিজ্ঞেস করলো, আমাকে নিয়েই কেন? অন্য কাউকে চোখে পড়ে না তোর? অন্য কেউ তোর মতো নিষ্কর্ম না, যে তাই তোকে নিয়ে যাব। রাফি বোধহয় সিফাতের এহেন কথায় অপমানী বোধ করলো। তৎক্ষণাৎ সিফাতের দিকে তেড়ে গেলে আদিব ঠোঁট টিপে বলল, সিফাত অবশ্য মন্দ বড় নাই, বাপের কোম্পানি পেয়ে আসলে তুই কোনো কাজের কাজ করিস না। সুযোগ আমারও আসবে, তখন ছেড়ে কথা বলবো না। বাই দা ওয়ে, আমি নিকম্মা হলেও তোর বোনকে কিন্তু আমার কাছেই গছাতে হবে। আদিব এবার ঠোঁট প্রসারিত করে জানালো, দিবস্বপ্ন দেখা বন্ধ কর। লাজুক মুখভঙ্গিতে নিজ প্রতিবিম্বের দিক চেয়ে আছে আদ্রিতা। অজানা কারণে আজ সে লাজুকলতার ন্যায় নুয়ে যাচ্ছে বারংবার। মনের উচাটনতার ভিতরে হাঁসফাঁস করছে, গলাটা শুকিয়ে বাসায় আশায় ক্রমশ ঢোক গিলতে হচ্ছে। গাত্র মাঝে মৃদু কম্পন, চোখ দুটো নিভু নিভু, লাজে রাঙা গাল দুটো রক্তলাল। নিচের ওষ্ঠধার কামড়ে ফের নিজের দিকে দৃষ্টিপাত করলো সে। বড় মা আজ শাড়ি পরিয়ে দিয়েছে তাকে, কালো ও সাদার মিশ্রণে সুতির শাড়ি। কালো রংটা আদিবের খুব পছন্দ, এটা আদ্রিতা জানে। সকালে ঘুমো ঘুমো কণ্ঠে সে যখন বলেছিল আজ শাড়ি পরবে, তখন আদ্রিতার কি হয়েছিল জানে না, তবে তখনও ভেবে নিয়েছিল এখন থেকে কিছুদিন শাড়ি পরেই থাকবে আদিবের সামনে। তবে কিভাবে মুখোমুখি হবে লোকটার, তার কথা ভাবতেও যে এখন লজ্জায় আড়ষ্ট হয়ে যায় সে। তাকে আজ শাড়িতে দেখে আদিবের রিয়াকশন কেমন হবে? নিশ্চয়ই নিষ্পলক চেয়ে রইবে ক্ষণকাল, তারপর নিজের এসব অবান্তর ভাবনায় আদ্রিতা ভিমরি খায়। মন আজকাল চূড়ান্ত মাত্রায় বেয়া হয়ে যাচ্ছে নাকি? অবশ্যই আদিবের বাতাস লেগেছে তার গায়ে। লোকটা উপর থেকে সভ্য ভদ্র হিসেবে নিজেকে উপস্থাপনা করলেও ভেতরে ভেতরে সে কতটা দুষ্ট তা আদ্রিতা জেনে গেছে। ভীষণ নির্লজ্জ সে। নিজের ভাবনা থেকে বেরিয়ে আদ্রিতা
আশপাশ চায়। তার বিছানায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে বান্ধবীদের সঙ্গে চ্যাট করছে মৌমি। সে পুরোপুরি ফোনে মগ্ন বলা যায়। মৌ খানিক আগেই সুহানের কল পেয়ে এখান থেকে ফোন নিয়ে দৌড়ে নিজের রুমে গেছে। আদ্রিতা মৃদু হেসে মৌমির দিকে এগুলো বিছানায় বসে অসহায় গলায় বলল, তোরা কত ব্যস্ত, অথচ আমি সিঙ্গেলদের মতো দিন পার করছি। মৌমি মাথা উঁচিয়ে আদ্রিতাকে একবার সরু চোখে দেখে নিল, তারপর পুনরায় ফোনে হাত চালিয়ে সহজাত ভঙ্গিমায় বলল, একটু পর তোর স্বামী আসবে, তখন সেবা যত্ন করিস মন ভরে। ভাইয়াকে না হয় বলে দেব তোর সঙ্গে আরো বেশি সময় কাটাতে, যাতে নিজেকে আর সিঙ্গেল মনে না হয়। মৌমির করা মজাটা বুঝতে পেরে আদ্রিতা মুখ ফুলিয়ে চাইল, চোখ রাঙিয়ে বলল, ওনাকে এসব বলতে গেলে তোর পর্দাও ফাঁস করব। মৌমি সচকিত হয়ে তৎক্ষণাৎ উঠে বসল। আদ্রিতার দিকে দৃষ্টি তাক করে জিজ্ঞাসু গলায় জানতে চাইল, আমার পর্দা মানে? আদ্রিতা ঠোঁট টিপে হেসে বলল, রাফি ভাইয়ার সঙ্গে চ্যাটিং হয় তাই না? আমি সবটা জানি। মৌমি চমকিত নয়নে তাকালো, মুখ কাচুমাচু করে শুধালো, কিভাবে জানিস? শোন, আমি কিন্তু প্রেম করি না, বুঝলি? উনি আমার খোঁজ খবর নেই, আমিও রিপ্লাই দেই, এটাই। ভাইয়াকে কিন্তু উল্টাপাল্টা বলবি না, বলে দিলাম। মৌমিকে ভরকাতে পেরিয়ে আদ্রিতা কেবল ঠোঁট প্রসার করে হাসে, তবে কিছু বলে না। মৌমি করুণ চোখে চাইলে আদ্রিতা হাস্যরত অবস্থায় বলে, রিল্যাক্স, আমি বলবো না কাউকে কিছু। আদিপ আজ রাত করেই বাসায় ফিরেছে। তখন 10:05। ফ্রেশ হয়ে খেতে খেতে রাত 10:30 পেরিয়ে গেছে। তখন খাওয়ার ফাঁকে আদিপ দোতলার দিকে চোখ বুলায়। গত দুদিন ধরে নিজের চক্ষু সম্মুখে আদ্রিতার আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না। মেয়েটা এক প্রকার লুকিয়ে বেড়ায় তার থেকে। সে যে তার কাছে ধরা না দিলে মেয়েটা যেন আসবেই না তার সামনে, সেটারই পণ করেছে মনে হচ্ছে। সব আদিপের মেজাজ খারাপ করার ধান্দা। বিয়ে করেছে অথচ বউ দূরে দূরে থাকে। তার কি লাগবে না লাগবে সেটা খেয়াল রাখার সময় নেই মহারানীর। সে আছে তার লজ্জা নিয়ে। স্বামীর ভালোবাসা পেলে এভাবে পালিয়ে বেড়াতে হয় বুঝি? বোকা মেয়ে কোথাকার। খাওয়ার শেষে পর্যায়ে আদিপ নিজের মায়ের পানে চায়, যিনি এই মুহূর্তে ছেলের সামনে চেয়ারে বসে ঝিমোচ্ছেন। আদিপ এক পলক তাকে দেখে নিয়ে রুষ্ট ভঙ্গিমায় শুধায়, তোমার পুত্রপতি কোথায়? স্বামীকে যে খাবার বেড়ে দিতে হয় সেটাও জানো না? আফসানা ছেলের কথায় খানিক শূন্য দৃষ্টিতে চেয়ে থাকেন। পরক্ষণে আলতো হেসে বলল, তোর বাবা এখনো তুলে দেয়নি ওনার ভাতিজিকে। বিয়ের অনুষ্ঠান হোক, তারপর এসব আশা করিস। মেয়েটাকে অযথা দোষারোপ করে লাভ নেই। পক্ষপাতিত্ব জবাবে আদিপ মাকে কোনা চোখে আরেকবার দেখে নিয়ে আর কথা বাড়ায় না। চুপচাপ খাওয়া শেষ করে দোতলার দিকে পা বাড়ায়। নিজ বিছানায় চিত হয়ে শুয়ে রোমান্টিক উপন্যাসের বই পড়ছে আদ্রিতা। চোখে ঘুমো ঘুমো ভাব, বারবার ঘুমে চোখ বুজে আসছে, তবুও বইটা রেখে উঠছে না সে। তবে হুটহাট বই পড়া রেখে আনমনা হয়ে যাচ্ছে। আদিপকে এক পলক দেখে আসার অদম বাসনা চেপেছে মনে, কিন্তু সেদিনের মতো লোকটা যদি জেগে থাকে সেই ভয়ে তার রুমে যেতে মন সায় দিচ্ছে না। অজ্ঞতা উপন্যাসের বইয়ে বোধ হয়ে শুয়ে আছে সে। তবে হুট করে দরজা খোলার আওয়াজে তার ঘুম উবে যায়। তড়িতে বই রেখে উঠে বসলে দৃষ্টিগোচর হয় আদিপকে, যে এই মুহূর্তে দরজা বন্ধ করে তার দিকে এগিয়ে আসছে। চোয়াল শক্ত, ক্ষিপ্ত চক্ষু দৃষ্টি তার। আদিবের এহেন রাগানুরোগ বদন খানা দেখে আদ্রিতা ঢোক গিলে মনে মনে আওড়ায়, রেগে আছে কেন? আমি আবার কি করলাম? আদিবের ক্রমশ এগিয়ে আসা দেখে সে কাঁথা দিয়ে নিজেকে ঢেকে আরো জড়সড় হয়ে বসলো। আদিব ব্যস্ত পায়ে ঠিক তার সম্মুখে এসে দাঁড়িয়ে একটানে গা থেকে কাঁথা সরিয়ে নিল। অমনি উন্মুক্ত হলো আদ্রিতার শাড়ি পরা আকর্ষণীয় দেহ অবয়ব। আদিব তা দেখে ক্ষণিকের জন্য থমকে গেল। এলোমেলো খোলা চুলে শাড়ি পরিহিত আদ্রিতাকে দেখে চোখ দুটো যেন অজানা ঘোরে সম্মোহিত হলো। অশান্ত নিঃশ্বাসে তখনই 2 কদম এগিয়ে বিছানার কাছটায় চলে এলো আদিব। আচমকা নিজে বিছানায় শুয়ে আদ্রিতাকে হ্যাঁচকা টানে নিজের বুকের মধ্যে নিয়ে এলো। আকস্মিক কাণ্ডে আদ্রিতা হকচকিত হয়ে হুমড়ি খেয়ে আদিবের বুকে সেটে রইল। তৎক্ষণাৎ চোখ তুলে আদিবকে দেখতে চাইলে তার মেঘ মন্দ আওয়াজে স্থির হয়ে রইল। কি সমস্যা? হ্যাঁ, আমার সামনে কেন আসছিস না? লুকিয়ে থাকে শাস্তি দিয়ে এবার। রাত বাড়ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রজনীর গভীর নিস্তব্ধতা। আদিবের বুকে সে কখন থেকে
ছোট্ট বিড়াল ছাড়ার ন্যায় গুটিয়ে আছে আদ্রিতা। নরম চরম নেই, ছটফট করে উঠছে না হঠাৎ। খুবই আরামে দু চোখ বুজে আছে সে, যেন এই মুহূর্তে তার বুকটাই মেয়েটার প্রধান শান্তির স্থান। আদিব ঠোঁট প্রসার করে হাসলো এ যাত্রায়। মাথাটা হালকা ঝুঁকিয়ে নিজ বউয়ের আদরে মুখখানায় খানিক নিষ্পলক চেয়ে রইল। আদ্রিতার বদ্ধ চোখের দিকে চেয়ে একসময় নিচু স্বরে আওড়ালো, স্বামীর সংস্পর্শে এত চুপচাপ, কিন্তু আমি নিজে থেকে না এলে তো আমার কাছাকাছি ঘেঁষতে দেখা যায় না তোকে। ব্যাপার কি? আদ্রিতা শুকনো ঢোক গিলে চোখ দুটো খুলল এবার। মাথা উঁচিয়ে বড় বড় পাপড়ি যুক্ত চোখ মেলে আদিবের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। পরপর কিছু একটা ভেবে মুখ ফুলিয়ে আওড়ালো, তুই করে ডাকছে না আবার? আদিব যেন কৌতুক বোধ করলো, সেই ভঙ্গিতে হেসে ডান ভুরু তুলে শুধালো, তুমি করে ডাকতে বলছিস? হুম, কেন? আদ্রিতা এবার মাথা নুয়ে জবাব দেয়। শুনতে ভালো লাগে। আদ্রিতার সহজ স্বীকারোক্তিতে আদিব এক দৃষ্টিতে তার দিকে চেয়ে থেকে আচমকা কপালে গাঢ়ভাবে ঠোঁট ছোঁয়ায়। তারপর রয়ে শয়ে জানায়, অভ্যাস নেই তো, তাই মুখ ফুসকে বারবার তুই চলে আসে। নিচে তাকিয়ে আছে কেন? আমার দিকে তাকাও না বউ। আদিবের আদর মাখার স্বর কর্ণপাত হলে এক ভালো লাগার আবেশে পুনরায় দু চোখ বুঝে আসে আদ্রিতার। আদিবের পিঠ আঁকড়ে আরো মিশে যায় তার সহিত। আদিব তার লাজুক মুখশ্রী খেয়াল করে ঘাড়ের ভাঁজে ওষ্ঠ ছুঁয়ে ফিসফিসানো স্বরে জানায়, এত লজ্জা পেতে নেই, আমার বউ তুমি। আমার কাছেই থাকবে এখন থেকে, কাল থেকে যেন আমার রুমেই তোমাকে দেখি। আদ্রিতা হঠাৎ চমকে ওঠে, মাথা তুলে যায়, কপাল কুঞ্চন করে আওড়ায়, চাচু কি বলবে? বিয়ের অনুষ্ঠানের পর না হয়? আদিব তার কথা সম্পন্ন করতে না দিয়ে ঠোঁট হাতে রেখে কঠিন চোখে বলল, অনুষ্ঠান হোক বা না হোক, আমার বউ তুমি। যা বলেছি তাই করবে। আজ ধরে নাও আমি আমার শ্বশুরবাড়িতে এসেছি বউর সঙ্গে থাকতে, তবে কাল আমার বউ তার শ্বশুরবাড়িতে স্বামীর সঙ্গে তার রুমে থাকবে। ওকে? আদিবের এহেন কথাবার্তা শুনে আদ্রিতা না চাইতো খিলখিলিয়ে হেসে দিল। আদিব নাকি তার শ্বশুর বাড়িতে এসেছে আজ। আদ্রিতার হাসির শব্দে দু চোখ বুজে আদিবও ঠোঁটে হাসলো। অতঃপর নিবিড় আলিঙ্গনে আদ্রিতাকে আবদ্ধ করে নিয়ে নিবু স্বরে বিড়বিড় করলো, আমার আদরে বউ। হালকা নীল রঙা শাড়ি জড়ানো গায়ে, লাবণ্যময় সাজবিহীন মুখটা খুশিতে অতোজ্জ্বল। এক অদ্ভুত অনুভূতির তাড়নায় ভেতরের অবস্থা করুণ। নিচের ওষ্ঠাধর কামড়ে ফের আয়নার দিকে দৃষ্টিপাত করলো অবন্তী। মুখে লাজের আভা ছড়িয়েছে তার। এক অন্যরকম শিহরণে কম্পিত দেহমন, যা সিফাতে আগমনের সংবাদ শোনার পর থেকেই হচ্ছে। যে ছেলেকে এতটা বছর ধরে সে এড়িয়ে আসছে, আজ তারই জন্য অনুভূতির পিষ্টন্ন এত তীব্র কেন? তবে কি সেও মনে মনে খুব সঙ্গোপনে ভালোবেসে ফেলেছিল সিফাতকে? তাকে কি আপন ভাবতে শুরু করেছিল তার অবচেতন মন? উত্তরটা আবছা, সঠিক জবাব ভেতর থেকে আসে না। মৃদু শ্বাস ছেড়ে নিজেকে পরিপাটি করে নেয় অবন্তী। শাড়িটা ঠিকঠাক করে কোমর সমান চুলগুলো আঁচড়ে নেয়। মুখে হালকা পাউডার মেখে লিপ বাম ধারার ঠোঁট সিক্ত করে। শাড়িটা কিছুদিন আগে খুব শখ করে কিনেছিল সে। নীল রংটা অদ্ভুত কারণে খুব টানে তাকে। বাবা হারানোর পর থেকে নিজ জীবনের শখ তেমনভাবে পূরণ হয়নি, সংসারের পেছনেই সমস্ত টাকা খরচ করে গেছে। এই প্রথম নিজের শখের কেনা শাড়িটা পরে সিফাতের সামনে যাবে। এটা কি কখনো ভেবেছিল সে? ঠোঁট প্রসারিত হয় অবন্তীর। পরক্ষণে আয়না থেকে দৃষ্টি সরিয়ে চুপচাপ বিছানায় এসে বসে। গতকাল সিফাত তাকে পৌঁছে দিয়েছিল বাসায়। যাবার আগে তার ফোন নাম্বারটা দিতে ভোলেনি ছেলেটা। তাকে নিয়ে সিফাতের মনে যে কতটা পাগলামি রয়েছে তাই কয়েক বছর বেশ টের পেয়েছে সে। স্টুডেন্ট থাকাকালীন প্রেমে পড়লেও এখন সে ম্যাচিউর চাকরিজীবী একজন ব্যক্তি। অবন্তীর ইগনোর পেতে পেতে সে চাইলেই পারত চিরতরে দূরে সরে যেতে, নিজের আত্মসম্মানের জোরে তাকে ত্যাগ করতে, কিন্তু সেটা সে করেনি। এখনো তার পিছু ঘুরে মন জয়ের চেষ্টারত ছিল। মানুষটার ভালোবাসার গভীরতা কতটুকু আর সেই নিঘাত
ভালোবাসা কিনা সে পায়ে ছেড়েছিল এতদিন। অবন্তীর হঠাৎ চোখ ভিজে আসে। গতকাল তার কি হয়েছিল সে জানে না, তবে সিফাতকে ফিরিয়ে দিতে কেন যেন মন সায় দেয়নি। তাই তো এত বছর পর লোকটার অনুভূতিকে প্রশ্রয় দিয়ে ফেলেছিল নির্দ্বিধায়। অবন্তীর ভাবনার মাঝেই হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করেন তার মা জাহানারা বেগম। মেয়েকে আনমনা থাকতে দেখে বুড়ো কুঞ্চনে শুধায়, কি রে অবন্তী, কি ভাবছিস? ছেলেটা কখন থেকে বসে আছে, আয় তো জলদি। মায়ের আগমনে অবন্তী হকচকিয়ে ওঠে, চোখ দুটোতে আঙুল ঘষে সুক্ত করে নেয়। তারপর মিষ্টি হেসে উঠতে নিলে জাহানারা বেগম এগিয়ে এসে মেয়ের পাশে বসেন। তার গালে হাত রেখে জিজ্ঞাসা গলায় বলেন, কাঁদছিস কেন বোকা মেয়ে? ছেলেটা খুব ভালো, বুঝলি? কি সুন্দর আদব কায়দা। তোর জন্য এমন একটা ছেলেকেই খুঁজছিলাম এতদিন। সৃষ্টিকর্তা আমার ফরিয়াদ শুনেছে। মায়ের মুখে সিফাতের প্রশংসা শুনে অবন্তী অশ্রু চোখে আসলো। মাকে আলতো হাতে জড়িয়ে ধরে ভেজা গলায় বলল, তোমার পছন্দ হয়েছে আম্মু? তাকে গ্রহণ করে আমি ভুল করিনি তো? জাহানারা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে জানালেন, এমন ভালো একটা ছেলেকে এতদিন অবহেলা করে ভুল করেছিস তুই। আমার মেয়েটাকে মন থেকে ভালোবাসে বলেই ছেলেটা এতদিন পাশে ছিল। অপেক্ষা কিন্তু সবাই করতে পারে না, বুঝছিস? অপেক্ষা তারাই করে যাদের ভালোবাসাটা হয় নিঃস্বার্থ। এবার আয়। অবন্তী হালকা হেসে মাকে ছেড়ে মাথায় ঘোমটা তুলল এবার। তারপর মায়ের পিছু পিছু সলজ্জিত ভঙ্গিতে হেঁটে বসার ঘরে গেল। 2 রুম বিশিষ্ট ছোট্টখাট্ট একটা ফ্ল্যাট, খুব ছিমছাম। সাধারণ একটা বাসা হলেও বেশ পরিপাটি, সমস্ত আসবাবপত্র সুন্দরভাবে গোছানো। সিফাত চোখ ঘুরিয়ে নিজের ভালোবাসার মানুষের বাসস্থানটা বারবার দেখছে। রাফিকে সঙ্গে নিয়ে খানিক আগেই অবন্তীর বাসায় এসেছে সে। বাসা পূর্ব হতে চেনা থাকলে অবন্তীকে ফোন কলের মাধ্যমে জানিয়ে তবেই এসেছে। রাফি বেশ সাবলীলভাবে বসে থাকলেও সিফাত রীতিমতো উৎসুখোষ করছে। এখানে এসেছে 20 মিনিটের মতো হবে, অথচ অবন্তী একবারও দেখা দিল না। মেয়েটা কি আজ সামনে আসবে না? অপেক্ষারত মনটা আনটান করছে ভীষণ। প্রিয়তমাকে চক্ষু সম্মুখে বসিয়ে প্রাণ ভরে দেখার বাসনা জেগেছে। মেয়েটা তা বুঝলে তো সিফাতের বাসনা পূর্ণ করতেই যেন আচমকা বসার ঘরে হাজির হলো অবন্তী। তাকে দেখা মাত্রই দৃষ্টি থমকে গেল সিফাতের। হৃৎপিণ্ডের ধুকপুকানি বেড়ে দ্বিগুণ হলো। তার চেনা পরিচিত কঠোর রমণী আজ নমনীয় বউরূপে হাজির হচ্ছে তার কাছে। দৃষ্টি ঝুঁকানো, মাথায় ঘোমটা টানা, নীল শাড়িতে তাকে অপসরে লাগছে যেন। সিফাতের চক্ষু স্থির হয়ে রয় সেই রমণীর পানে। তার এহেন ফ্যালফ্যাল চাহনি দেখে পাশ থেকে হঠাৎ পিঠে গুঁতো দিল রাফি। চাপা স্বরে দাঁত খিচিয়ে বলল, শালা তোর পাশুড়িস পাশে আছে, নজর ঘুরা। রাফির সতর্ক বাণীতে সিফাত থতমত খেয়ে দৃষ্টি সরালো। জাহানারা বেগম মেয়েকে নিয়ে তাদের সম্মুখে সোফাটায় বসতেই সিফাত ভদ্র ছেলের ন্যায় মৃদু হাসলো। জাহানারা বেগম জবাবে আলতো হেসে সোজাসাপটা বললেন, বাবা, অবন্তী আমাকে সব বলেছে। আমার কোনো আপত্তি নেই তোমাদের ব্যাপারটাতে। এখন তোমার বাবা মাকে সঙ্গে নিয়ে এসো, আমাদের মেয়েটাকে দেখে যেও একবার। ওনাদের তো একটা মতামত আছে। সিফাত এক পলক অবন্তীকে দেখে নিয়ে মৃদু শ্বাস ছেড়ে জানালো, আন্টি, অবন্তীকে আমার মায়ের খুব পছন্দ। ভার্সিটি থাকাকালীন আম্মুকে ওর ছবি দেখেছিলাম, তখন থেকে আম্মু রাজি। তবে অবন্তীকে জোর জবরদস্তি করতে নিষেধ করে দিয়েছিল। তো আমাকে মন থেকে মেনে নিলে তবে এই ব্যাপারটাতে এগোতে বলে দিয়েছিল আমার মা। গতকাল ওনাকে জানিয়েছিলাম সব। খুব শীঘ্রই আমার বাবা মা আসবে অবন্তীকে দেখতে। সিফাতের এক একটা কথায় অন্তরে অনুভূতির জোয়ার বইল অবন্তীর। হুট করে অত্যাধিক লজ্জায় নুয়ে পড়ল সে। মানুষটা জোড়া চোখে বারবার তাকেই দেখছে, তা যেন দৃষ্টি নিচু রেখেও সে বেশ বুঝতে পারছে। জাহানারা বেগম সিফাতের স্বীকারোক্তিতে সন্তুষ্ট হলেন। সেদিনের মতো আরও কিছু আলাপ সেরে বিদায় নিলেন তাদের 2 বন্ধুকে। সিফাতও এক বুক ভালো লাগা নিয়ে বাসার বাইরে পা রাখলো। প্রিয়তমাকে আপন করে পাবার আকাঙ্ক্ষাকে মনে জিয়ে রেখে বন্ধুর সঙ্গে নিজ গন্তব্যমুখী হলো। ফাল্গুন মাস, কখনো গরম, কখনো ঠান্ডা, বা কখনো নাতিশীতোষ হয়ে থাকে পরিবেশ। ওয়েদারের এরূপ
রং বদলালে ঠান্ডা বাঁধিয়ে বসে আছে আদ্রিতা। খুসখুসে কাশিতে সর্বক্ষণ অস্থির হয়ে থাকে মেয়েটা। সুতির বড় ওড়নাটা গায়ে ভালোভাবে জড়িয়ে সে কখন থেকে বারান্দায় দাঁড়িয়ে আছে সে। আদিবের ভালোবাসা পেয়ে মনটা কদিন ধরেই বেশ প্রফুল্ল তার। আবার খানিক আগেই নিজের বেস্ট ফ্রেন্ড দিবার সঙ্গে কথা হলো। 20 মিনিটের দীর্ঘ আলাপে মেয়েটার কণ্ঠ শুনে বোঝা গেছে সে ঠিক কতটা খুশি তাহিরকে পেয়ে। খুব শীঘ্রই বিয়ে হবে তাদের। তাতে যেন মেয়েটার খুশি আর ধরে না। অন্য কারোর নিকট মনের কথা তেমন প্রকাশ না করলেও আদ্রিতার কাছে কোনো রাগ ঢাক রাখে না দিবা। মনের সমস্ত অনুভূতি নির্দ্বিধায় ব্যক্ত করে বান্ধবীর কাছে। আদ্রিতা আলতো হেসে আবারও খুক খুক করে কাশে। বান্ধবীর খুশিতে সে নিজে অনেক খুশি। রাতের দ্বিপ্রহর চলমান, বাইরে শীতল হাওয়া বইছে। বিকেলের দিকে ঝুম বৃষ্টি হয়েছে। এখনো আকাশটা মেঘলা, যখন তখন বৃষ্টি নামতে পারে ঝমঝমিয়ে। ঠান্ডা বাতাসে আদ্রিতার কাশির বেগ বাড়ে। সে এক প্রকার তড়িঘড়ি করে কাশতে কাশতে ব্যস্ত পায়ে বারান্দা ছেড়ে রুমে আসে। নয়তো এ সময়ে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকার অপরাধে কাঠ গড়ায় উঠানো হবে তাকে। সাথে আদিবের কর্কশ কণ্ঠের ঝাড়ি তো আছেই। আদ্রিতা হেঁটে এসে বিছানায় বসে। কদিন ধরে আদিবের রুমেই থাকছে সে। তার কথা বলতে পারেনি সে, নয়তো দেখা যাবে রাগ দেখিয়ে তার সঙ্গে আর কথাই বলছে না লোকটা। বদমেজাজে কিনা আদ্রিতা অবশ্য মিনমিনিয়ে বড় মার কাছে জানিয়েছিল সে কথা। তখন আফসানার উত্তর ছিল, তোর স্বামীর ঘরে তুই থাকবি, সেটা আবার কাউকে জানাতে হবে কেন? আদ্রিতা সংকোচ লজ্জা ভয় থেকেই জানিয়েছিল তার বড় মাকে। তবে তার জবাবে সে এখন নিশ্চিন্ত। বড় মা রাজি মানে বড় চাচ্চুরও আপত্তি নেই এতে। আদ্রিতা যখন আনমনা হয়ে বিভিন্ন ভাবনায় ব্যস্ত, তখনই রুমের দরজায় দেখা মিলে মৌমিকে। তার গায়ে মেরুন রঙের শাড়ি জড়ানো, মুখে হালকা সাজ, মাথায় ঘোমটা। আদ্রিতা দরজার ঠক ঠক শব্দে সেদিকে দৃষ্টি ফেরায়। মৌকে দেখা মাত্রই মৃদু হাসে বলে, ভেতরে আসুন আপু। মৌ শাড়ির কুচি ধরে এগিয়ে আসে আদ্রিতার কাছটায়। এসে বসে ধীর স্বরে বলে, আমার সঙ্গে একটু চল না নিচে মমি। বর্ষা দুটো ফাজিল নিচে বসে আছে তখন থেকে। ওদিকে বড় মাও ডাকছে আমাকে। আমার একা যেতে লজ্জা লাগছে। আদ্রিতা স্ত্রীমিত হেসে মাথা নাড়ায়। সুহানের পরিবার এসেছে আজ তাদের বাসায়। আদ্রিতার বড় চাচ্চু খবর দিয়েছেন তাদের। সবাই একত্রে বসে বিয়ের ডেট ফিক্সড করবেন আজ। সুহান ও আদিব দুজনের বিয়েটাই একসঙ্গে হবে। সন্ধ্যা থেকে লিভিং রুমে এ নিয়ে আলাপ আলোচনা চলছে। বর্তমানে আদিবও আছে সেই আলোচনার মধ্যে। শ্বশুরবাড়ির লোকজন আসার সংবাদে মৌয়ের মা মেয়েকে শাড়ি পরিয়ে গেছেন খানিক আগেই। এখন নিশ্চয়ই তার হবু শাশুড়ি দেখতে চাইছেন তাকে। আদ্রিতা মৌয়ের কথায় সায় জানিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায়। মাথায় ওড়না চাপিয়ে মৌয়ের সঙ্গে হাঁটা ধরে লিভিং রুমের উদ্দেশ্যে। লিভিং রুমে জমজমাট অবস্থা। বাড়ির বড়রা বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে এই মুহূর্তে বিস্তর আলোচনা করছেন। কবে কখন করলে ভালো হবে সেটা নিয়ে আলাপ চলছে তাদের মধ্যে। মৌ খানিক আগেই বসার ঘরে এসেছে আদ্রিতাকে নিয়ে। সে আসতেই আফিয়া ডেকে দুই বোনকে নিজের পাশে বসিয়েছিলেন। ইতিমধ্যে বাড়ির সকলেই সেখানে উপস্থিত। মৌ হাজির হতে আলাপ থেকে সোহানের মনোযোগ ভ্রষ্ট হয়। দৃষ্টি শুধু বারবার ঘুরে ফিরে তার দিকে চলে যায়। কি সুন্দর নতুন বউয়ের মতো শাড়ি পরে বসে আছে সে। দেখতে বেশ মিষ্টি লাগছে মেয়েটাকে। মৌ জড়ো সড়ো হয়ে বসে আছে, মাথা হালকা ঝুঁকানো। হবু শাশুড়ির পাশে বসে চুপচাপ বড়দের কথা শুনেছে সে। আদ্রিতা মুখে হাত চেপে বসে আছে তখন থেকে। তাকে টেনে কেন বসানো হলো সেটা বুঝতে পারছে না সে। যে কোনো সময় তার কাশি চলে আসবে। তারপর তার খুসখুস কাশির যন্ত্রণায় বড়দের আলাপে ডিস্টার্ব হবে না। আর আদিব তো আছেই, একদম অগ্নিচোখে তাকাবে তার দিকে। ঠান্ডা বাঁধিয়ে থেকে আদিবের সখানেক বকা খাওয়া শেষ। আদ্রিতা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। মৌকে মিনমিনে স্বরে বলে, আপু আমি যাচ্ছি। আদ্রিতা যাওয়ার জন্য পা বাড়ালে আদিবের কণ্ঠস্বর হঠাৎ সে থেমে যায়। আব্বু, একটা কথা বলার ছিল। আদিব তার বাবাকে উদ্দেশ্য করে কথাটা বললেও আদ্রিতা থেমে যায়। সিদ্ধান্ত নেয় আদিবের কথাটা শুনে তারপরে যাবে। একটু সাইড হয়ে সোফার এক কর্নারে দাঁড়িয়ে থাকলে শুনতে পায় তার চাচ্চুর স্বর। হ্যাঁ, কি বলবে বলো। আদিব তার বাবার দিকে চেয়ে তৎক্ষণাৎ উত্তর করলো, আমার বন্ধু রাফি মৌমিকে পছন্দ করে।
ওর পরিবারের আপত্তি নেই এতে। তোমরা রাজি থাকলে বলো। আদিবের কথাটায় সকলেই ভিমড়ি খায়। চরম অবাক হয়ে চেয়ে থাকে আদিবের দিকে। মমিন নিজেও উপস্থিত ছিল সেখানে। মায়ের পাশে দাঁড়ানো অবস্থায় আচমকা এহেন কথা শুনে ভয়ে থরথর করে কেঁপে ওঠে তার শরীর। সকলের দৃষ্টি আদিবের দিকে নিবদ্ধ থাকলেও তার বোনেরা তীক্ষ্ণ নজরে তাকেই দেখছে। হাত দুটো মুচলেকা করে অনবরত ঢোক গেলে মমি। দৌড়ে এই মুহূর্তে এখান থেকে পালাতে ইচ্ছে করলেও স্থির দাঁড়িয়ে রইল। নরণ চরণের শক্তিটাও যেন পেল না। হঠাৎ দীর্ঘক্ষণের থমথমে অবস্থা কাটিয়ে আদিবের বাবা ভুরু উঁচিয়ে নিজের ছেলেকে শুধালেন। কি বলছে এসব? তোমাদের বিয়ে নিয়ে আলাপ চলছে, এখন আবার মৌ এলো ওপর থেকে। আদিব সরু চোখে তার বাবাকে একবার দেখে নিয়ে নির্লিপ্ত স্বরে আবারও বলল, রাফি আমার বন্ধু, আর ও কেমন ছেলে তা তোমাদেরও জানা। ও আমার বোনকে পছন্দ করে, তাই আমার মনে হয়েছে বিষয়টা তোমাদেরকেও জানানো উচিত। বাকিটা ভেবেচিন্তে তোমরা জানিও। বসন্তকাল, শীতল বাতাসে প্রেমের গন্ধ এক বিয়ে বিয়ে আমেজ সর্বত্র ছড়িয়ে। হালাল বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগে পুলকিত একজনের অন্তর। প্রণয় পূর্ণতায় প্রেমিক যুগলের মনে প্রশান্তি বিরাজমান। নিত্য নতুন রঙিন স্বপ্নে বিভোর বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে যাওয়া প্রতিটি প্রাণ। সদা গাম্ভীর্য ভঙ্গিমায় চলাচল করা আদিব এখন পুরো দস্তর পারিবারিক কাজে ব্যস্ত সময় পার করছে। কাজের ফাঁকে টুকটাক বউকেও সময় দিয়ে প্রাণ বন্ত রাখছে তাকে, নয়তো মহারানী মুখ ফুলিয়ে রাখতে সময় নেয় না। নিজের বিয়ে উপলক্ষে অফিস থেকে সে ছুটি নিয়েছে কিছুদিনের। তবে বিয়েটা শুধু আদিব করছে না, সে তার বন্ধুদেরও এতে যুক্ত করেছে। তাহির সিফাত খুব শীঘ্রই বিয়ে করত, আর রাফি তো আদিবের আশায় এক একটা প্রহর গুনছে। আদিব কখন মৌমিকে তার হাতে তুলে দিবে। আদিব সর্বদা নির্লিপ্ত ভঙ্গিমায় থাকলেও বন্ধুদের মনের আকুতি সে বুঝতে পারে। তাই তো স্ব ইচ্ছায় নিজের বাবার কাছে রাফির বিয়ের বিষয়টা তুলেছিল। তার বাবা রাজি হলে বাকি দুই ভাই এমনিতেই রাজি হবে, এবং তাই হলো। ব্যাপারটাতে সম্মতি দিয়েছেন তার বাবা চাচারা। অতঃপর সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে রাফি মমির কাবিন করাবে শুধু, তবে এখনই মেয়েকে তুলে দেওয়া হবে না। এমনিতেই মৌয়ের বিদায় বাড়িটা শূন্য হয়ে যাবে। এক মেয়ের বিরহ ব্যথায় কাতর থাকবে সবাই। সেখানে দুটো মেয়েকে একসঙ্গে বিদায় দিয়ে দিলে বাবা মায়ের অন্তর পুড়বে না? আদ্রিতা তো নিজের বাসাতেই থাকবে আজীবন। তাকে নিয়ে বাড়ির সবার টেনশন আপাতত শেষ। মৌকে উঠিয়ে দেওয়া হবে এখন, কিন্তু মৌমিকে উঠিয়ে দেওয়া হবে তার অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার পর। এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ষা এত সব বিয়ের সংবাদে নিজের চিন্তায় মন খারাপ করে থাকলেও দুদিন পূর্বে তার মায়ের একটা কথায় সে অতি আশ্চর্যজনক হয়ে বাকরুদ্ধ হয়ে গেছিল। প্রথমে বিশ্বাস করতে ইচ্ছা হয়নি তার, তবে মামার বাড়ির সকলের মুখে পুনরায় একই কথা শুনে অবশেষে বিশ্বাস করতে হয়েছে। তার বাবার বিশ্বস্ত বন্ধুর ছেলের সঙ্গে ছোটকাল হতেই নাকি তার বিয়ে ঠিক করা, এটা কম বেশি সকলে জানতো, কিন্তু সে এ ব্যাপারে অবগত ছিল না। যখন জানলো তখন থেকে ছেলেটাকে দেখার জন্য তার মনে এক প্রকার উচাটনতা শুরু হয়ে গেছিল। অস্থির মনকে কোনোভাবেই সামলাতে না পেরে অবশেষে তার বোন বৃষ্টির নিকটাপন্ন হয়ে ছেলের ছবি দেখতে চেয়েছিল। বোনের আগ্রহ দেখে বৃষ্টিও তখন খুশি মনে তার ফোনে ছবি পাঠিয়ে দিয়েছিল। ছেলেটার নাম সজীব, পড়াশোনায় খাতিরে দেশের বাইরে আছে, তবে খুব শীঘ্রই নাকি দেশে ফিরবে সে, আর এসে বর্ষাকে বিয়ে করে নিজের বাড়িতে তুলবে। এই ব্যাপারটা জানার পর থেকে অদ্ভুত উৎকণ্ঠায় বর্ষার মন জর্জরিত। আদিবকে সে ভুলতে সক্ষম হয়েছে। এখন আর আগের মতো খারাপ লাগা কাজ করে না তাকে দেখলে। বুকে চিনচিন যন্ত্রণাটা হয় না তার। সত্যিকার অর্থে ভালোবাসলে সে কি এত সহজে ভুলে যেতে পারতো আদিবকে? এটা কি সম্ভব? তাহলে কি আদিবের প্রতি তার মোহ ছিল, যাকে বলে চোখের ভালো লাগা, কিংবা উঠতি বয়সের আবেগ? হয়তো বা তাই ছিল, নয়তো এই কয়দিনের ব্যবধানে সে আদিবকে কি করে ভুলতে সক্ষম হলো। বর্ষা আর এসব নিয়ে ভাবে না। আদিব বিবাহিত, তার চেয়ে বড় সত্য সে তার বড় ভাই।
প্রেম প্রেম পাগলামিটা এখন সে ছেড়ে দিয়েছে। এখন শুধু অপেক্ষা করে আছে ভবিষ্যৎ মানুষটার জন্য। ছবিতে প্রথম দেখাতেই সজীবকে তার ভালো লেগেছে। লোকটা সুন্দর, নজর কাড়া তার হাসি। মানুষ হিসেবেও অনেক ভালো শুনেছে সবার মুখে। এবার শুধু তাকে কাছে পাবার অপেক্ষা। তবে এতদিন কেন তাকে এই ব্যাপারে কিচ্ছুটি জানানো হয়নি তাই ভেবে পায় না বর্ষা। অবশ্য তখন এটা জানতে পারলে তার রিয়াকশনটা কেমন হতো। শত হলেও আদিবের প্রেমে বুঝছিল সে তখন। বর্ষার এত সব ভাবনার মাঝে তড়িৎ পায়ে হঠাৎ ছাদে আসে আদ্রিতা। সিঁড়ি পেরিয়ে উঠতেই আনমনা বর্ষাকে লক্ষ্য করে পিছু ডেকে ওঠে। এ আপু, ফুপি ডাকছে তোমায়। বর্ষা আচমকা সচকিত হয়ে পেছু ঘুরে রেলিং এর কাজটা থেকে সরে এসে আদ্রিতার মুখোমুখি দাঁড়ায়। বুড়ো উঁচিয়ে আগ্রহ ভরে শুধায়, কেন ডাকছে রে? আবার কি করলাম? আদ্রিতা এবার ঝরঝরে হাসিতে প্রতি উত্তর করলো, আরে না, দুপুরে শপিং করে এনেছিল না, সেগুলোই বের করেছে এখন। দেখবে, আসো জলদি। আদ্রিতার কথা শেষ হওয়া মাত্রই বর্ষা উৎসুক হয়ে কোমল হাসিতে বোনের পিছু পিছু ব্যস্ত পায়ে ছাদ থেকে নেমে এলো। সন্ধ্যার লগ্ন মুহূর্ত। প্রকৃতিতে ভেজা ভাব বিদ্যমান। ঠান্ডা শীতল বাতাস বইছে নিরবধি। কিছুদিন যাবতই ব্যস্ত ঢাকার শহরে হুটহাট বৃষ্টি নামছে, তবে ঝুম বৃষ্টি নয়, ঝিরিঝিরি বৃষ্টি। সে অনুযায়ী প্রকৃতিতে গরমের আধিপত্য এখন কিছুটা কম। আদ্রিতার খুশখুশে কাশিটা আপাতত ভালোর পথে, কিন্তু পুরোপুরি ভালো হয়নি এখনো। আদিবের কড়া শাসনে এতদিন ঔষধ খেয়ে গেছে ঠিকঠাক, নয়তো বদমেজাজি লোক এক চিৎকারে পুরো বাড়ি মাথায় তুলে ফেলতো। আদ্রিতা আবার সহজে তাকে রাগাতে যায় না, তার সকল কথা মেনে চলে ভদ্র বালিকার মতো। তাই তো তার আদরের কমতি নেই। মিটিমিটি হেসে ছাদ থেকে নেমে সোজা লিভিং রুমে এলো আদ্রিতা। তৎক্ষণাৎ বর্ষা সমেত উৎসুক নয়নে সে এগিয়ে গেল সোফার কাছটায়। আজ বুধবার, আগামীকাল নিজেদের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হবে মৌয়ের। গায়ে হলুদের অনুষ্ঠান করায় সায় ছিল না আদিবের, তবে বোনদের আগ্রহ ভাব থেকে না মানা করতেও পারেনি। ছাদে শুধু মেয়েরা মিলে আনন্দ করবে, হলুদ মাখাবে, এমনটাই অনুমতি পেয়েছে আদিবের থেকে। মেয়েরা অবশ্য এতে খুশি। বাড়িতে খুব নিকট আত্মীয় ছাড়া আর কারো আনাগোনা নেই, কারণ বিয়েটা বাড়িতে হবে না, গাজীপুরের একটা নান্দনীয় রিসোর্টে বুক করা হয়েছে তাদের বিয়ের জন্য। রিসোর্ট বুকের আইডিয়াটা দিয়েছে সোহান। যেহেতু সোহান আদিব সহ তার বন্ধুদের বিয়ের অনুষ্ঠান একত্রে হবে, তাই কমিউনিটি সেন্টার স্বল্প জায়গায় তাদের পোষাবে না। অধিক মেহমানদের আপ্যায়নে কোনো ত্রুটি থাকুক সেটা তারা চায় না। তাই আদিবের ইচ্ছায় পরিবারের বড়রা মিলে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সমস্ত কিছু ফাইনাল করে নিয়েছে। আদিবের পরিবার সহ সোহান, তাহির, রাফি, সিফাতের পরিবারও যোগ দিবেন সেখানে। শুক্রবার সকলে যথাসময়ে উপস্থিত হয়ে বিবাহের কার্যাধি সমাপ্ত করবেন। আদিব এ নিয়ে কিছুদিন যাবৎ প্রচুর ব্যস্ত। রিসর্ট এখন সুন্দরভাবে ডেকোরেশন করা হচ্ছে, কোনো রকম যেন ত্রুটি না থাকে সেটাই দেখভাল করছে আদিব নিজে গিয়ে। তার কাছে বিয়েটাই মুখ্য। এসব হলুদ ফলুদ তার কোনো কালেই তেমন পছন্দ ছিল না। এসব মেয়েদের কাজ, মেয়েরাই বিজি থাকুক তা নিয়ে। বন্ধুদের নিয়ে আদিব গাজীপুর গিয়েছিল আজও, ফিরেছে খানিক আগে। বাসায় ঢুকতেই তার দৃষ্টি গেল বাড়ির রমণীদের উপর, যারা এই মুহূর্তে লিভিং রুমে গল্পে মশগুল। তাদের হাতে বিভিন্ন রকমের ড্রেস, তার দেখাতেই আপাতত তারা ব্যস্ত। আদিব যে এসেছে সে খেয়াল কারণে। আদিব অবশ্য এসব পরোয়া না করে দরজা খোলা পেয়ে সুরসুর করে ঢুকে সিঁড়ির পথ ধরল। তখনই তাকে নজরে এলো আফসানার। ক্লান্ত ছেলেকে এক পলক দেখে নিয়ে পর মুহূর্তে পাশে বসা আদ্রিতার দিকে চাইলেন তিনি। তার জন্য কিনে আনা বিয়ের বেনারসি শাড়িটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে সে। মেয়েটার মন এদিকেই নিবদ্ধ। আফসানা হঠাৎ গলা ছেড়ে আদ্রিতাকে বলে ওঠেন, আদ্রিতা, গিয়ে দেখতো আমার ছেলেটার কি প্রয়োজন। আদ্রিতা চৌকিতে মাথা তুলে যায়, ভুরু কুঞ্চন করে শুধায়, উনি এসেছেন নাকি বড় মা? এইমাত্র এলো। ওর জন্য ফ্রিজ থেকে জুস নিয়ে যাওয়ার সময়। আদ্রিতা মাথা নেড়ে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। বিয়ের শপিং দেখায় সকলে এত মগ্ন যে একটা জলজান্ত মানুষ হেঁটে হেঁটে তাদের সামনে দিয়ে চলে গেল, অথচ খোঁজও পেল না তারা। মৌমি বর্ষা সোফায় আয়েশ করে বসে এটা সেটা দেখে চলেছে, মুখে তাদের অমায়িক হাসি। আদ্রিতা তাদের থেকে চোখ সরিয়ে সোজা রান্নাঘরে গেল। তারপর আদিবের জন্য অরেঞ্জ জুসটা ফ্রিজ থেকে বের করে হাঁটা দিল দোতলার দিকে। আদিব নিজের রুমে এসে সবেমাত্র গা থেকে শার্টটা ছাড়িয়েছে, তখনই দেখা
দেখা মিলল আদ্রিতার। ধীর পায়ে হেঁটে এসে দরজার কাছটায় থমকে দাঁড়িয়ে আছে সে, হয়তোবা আদিবের উন্মুক্ত দেহখানা দেখেই। ব্যাপারটা বুঝতে পেরে আদিবের কপালে গাঢ় ভাঁজ পড়ল। দু পা এগিয়ে থমকানো আদ্রিতাকে উদ্দেশ্য করে ভরাট গলায় পড়ল, দাঁড়িয়ে আছো কেন? আমাকে খালি কি আগে দেখোনি? আদিবের এহেন কথায় আদ্রিতা চোখের পলক ফেলে মৃদু স্বরে কাশল। তারপর দৃষ্টি নিচু রেখে জুসের গ্লাসটা বেডসাইড টেবিলে গিয়ে রাখলো। আদিব প্যান্টের পকেটে দু হাত গুজে তার কার্যকলাপ পরখ করছে। গভীর ভালোবাসা দেবার পরও এত লজ্জা পেলে চলে? এখনো তার চোখে চোখ রাখলে হিমশিম খায়। মেয়েটা একটু বেশি লাজুক। আদিব সেই অবস্থাতেই ঘোর লাগা কণ্ঠস্বরে ডেকে ওঠে তাকে। অদ্রি, আদ্রিতা পিছু পেরে জবাব দেয়, কাছে এসো। স্বামীর আদরে আহ্বানে আদ্রিতার চোখ যুগল পিটপিট করে চায় তার দিকে। তার সামনে সুদর্শন পুরুষের সুগঠিত চওড়া বুক দৃশ্যমান, খোঁচা খোঁচা দাড়ি বিশিষ্ট মায়াময় মুখটা তার সান্নিধ্য পাওয়ার আশায় ব্যাকুল। তার আকর্ষণীয় চোখ দুটোতে অব্যক্ত আকুতি স্পষ্ট। আদ্রিতা শুকনো ঢোক গিলে পায়ে পায়ে এগিয়ে যায় তার দিকে। মানুষটাকে খালি গায়ে দেখলে আজও বুকটা দুরু দুরু করে কাঁপে। তার অতল স্পর্শী চোখে চোখ রাখা সম্ভবপর হয় না কেন জানি। অজানা অনুভূতিতে সর্বাঙ্গ অবশ হয়ে আসে। লোকটার কাছাকাছি এসে দাঁড়ালে সে বিনা বাক্য ব্যয় তাকে নিজের সংস্পর্শে টেনে নেয়। আদ্রিতার নিচু মুখটাতে কিছুক্ষণ চেয়ে থেকে মাথা ঝুঁকিয়ে কৌতুক স্বরে প্রশ্ন করে, সবার দিকে তাকাতে এত লজ্জা? আদ্রিতা লাজুক হাসে, তবে মাথা উঠায় না। বউয়ের লাজুক মুখশ্রী খেয়াল করে আদিব বক্র হাসে। দু হাতে তার পাতলা কোমর জড়িয়ে ধরে কানের পিঠে ঠোঁট ছোঁয়ায়। আবেশে চক্ষু যুগল মুদিয়ে আসে আদ্রিতার। আদিবের হাবভাব বুঝে আসলে সে তার বুকে লেপ্টে রয় কিছুক্ষণ। তারপর মাথা উঠিয়ে রয়ে শুয়ে বলে ওঠে, ফ্রেশ হবেন না? জুস এনেছি। আদিব তার সম্পূর্ণ কথা সমাপ্ত করতে না দিয়ে ঠোঁটে হাত রেখে থামিয়ে দেয়। পরক্ষণে আদ্রিতার নির্মেদ্য কোমরে হাতে ছোঁয়া দিয়ে মাথাটা হালকা ঝুঁকিয়ে আঁকড়ে ধরে তার ওষ্ঠদ্বয়। নিবিড় আলিঙ্গনে ওষ্ঠ স্পর্শের মায়ায় উথাল নিঃশ্বাসের ধবনী ক্রমান্বয়ে প্রগাঢ়তা লাভ করে রুম জুড়ে। গাম্ভীর্যতায় খোলসে আবৃত আদিব যখন নিজ স্ত্রীর কাছে আসে তখন যেন সম্পূর্ণ অন্য পুরুষ হয়ে যায়। তার প্রেমময় স্পর্শ কণ্ঠের মাদকতা আদ্রিতা নামক রমণীকে নাজেহাল করতে যথেষ্ট। আদ্রিতা আজও নাজেহাল হয় স্বামীর এমন সুখ ছোঁয়ায়। তাকে বাধা দেবার ইচ্ছে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে আসে। আদিব তাকে আঁকড়ে ধরে এখনো অধর চুম্বনে ব্যস্ত। তার ছোঁয়ায় কোনো হিংস্রতা নেই, নেই কপটতার ছায়া। মন ভেজানো আদরে স্পর্শে উন্মাদনায় মত্ত সে। এক পর্যায়ে আদ্রিতাকে কোলে নিয়ে ঠোঁট দুটো মুক্ত করে সে বউয়ের রক্ত লাল গাল দুটোতে চুমু খেয়ে চমৎকার করে হাসে। তারপর দরজাটা বন্ধ করে এসে বিছানার দিকে অগ্রসর হয়ে ঠোঁটে হাসি মাখিয়ে বলে, বউকে প্রেমময় বর্ষণে সিক্ত করে তারপর না হয় ফ্রেশ হয়ে, কি বলেন? আদ্রিতার এবার অধিক লজ্জায় আদিবের উন্মুক্ত বুকে মুখ লোকায়, ডান হাতে আঁকড়ে ধরে তার চওড়া পিঠ। আদিব আলতো হেসে তার কপালে ওষ্ঠ ছোঁয়া দিয়ে গালে নাক ঘষে। আদিবের শরীরের মাতাল করা ঘ্রাণে আদ্রিতা আরো মিশে যায় তার সহিত। ঘোর লগ্ন মুহূর্তে আদিব হঠাৎ বিড়বিড়িয়ে তার কানের কাছে আওড়ায়, ভালো বসে বউ, তোমাকে অনেক বেশি ভালোবাসে। রাত বাজে 10টা। রাতের খাবার সেরে রায়ান সবেমাত্র নিজ রুমে ফিরেছে। বিছানার দিকে এগুতেই ফোনের কম্পন অনুভব করলো। বালিশের কাছ থেকে ফোনটা ছোঁ মেরে উঠিয়ে হাঁটা দিল ব্যালকনির দিকে। গ্রুপ কলে আদিব ছাড়া বাকি বন্ধুরা যুক্ত আছে। রায়ানও সেখানে যোগদান করে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। ভিডিও কল হওয়াতে সবার মুখাভঙ্গি এক পলক দেখে নিয়ে চোখা দৃষ্টিতে চেয়ে বলল, আমারে না জ্বালাইয়া তোদের ভালো লাগে না? না ওপাশ 3টা কণ্ঠের হো হো হাসির আওয়াজ শোনা গেল। বন্ধুদের হাসতে দেখে রায়ান দাঁতে দাঁত চেপে রাগে ফুঁসল আরো। তাদের বিয়ের ডেট ফিক্সড হবার পর থেকে বেয়াদবগুলোর তাকে খেপাচ্ছে প্রচুর। তারা সব বন্ধুরা একসঙ্গে বিয়ে করবে, শুধু রায়ান ব্যতীত। এই তার কারণ। রায়ান পুনরায় মুখ খুলতে নিলে রাফি আমোদে বলে ওঠে, মামু, আদিবের বঞ্জময় হয়ে যাব। খুশিতে আর ধরছে না, চোখের পলকেই সম্পর্ক বদলে যাবে।
রাফির উল্টাপাল্টা বাণী শুনে সিফাত হাসি থামিয়ে চাপা কণ্ঠে বলল, শালা চুপ কর, এত খুশি হয়ে লাভ নেই। আদিবের বইনের লগে ইচিং বিচিং কিছু করলেই আদিব তোমার খেজাং করে দিবে, তোর রিস্ক বেশি। রাফি ঘোর বিরোধিতা করে পড়ল, আমার কি বলত পাইছস? আদিবের বোনকে কেমনে পোষ মানাতে হয় সেটা আমি ভালো করেই জানি। মেয়েটা ছটফটে হলেও মনটা ভালো। তাহির তাদের কথায় বাম হাত ঢুকিয়ে ভুরু উঁচিয়ে প্রশ্ন করলো রায়ানকে, মামু তোমার খবর বলো, আফসোস হইতেছে না বিয়েটা আগে করে নিছো বলে? ঠিক বলছি না? রায়ান গা ছাড়া ভাব দেখিয়ে বলল, আমার কোনো আফসোস নাই। আফসোস তো তোদের মতো সিঙ্গেলদের, বউ নাই বলে এই রাতের বেলায় আমাদের জ্বালাইতে চলে আসছিস। ওপাশ থেকে কয়েক দফা হাসির রোল পড়ল। সিফাত হঠাৎ ভাবুক হয়ে বলে উঠল, আদিব মামু কই রে, ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। উত্তরটা দিল রায়ান, কই আবার, অবশ্যই বউয়ের কাছে। সিঙ্গেলগুলা শুধু ডিস্টার্ব করে। ফোন রাখ, আমিও গেলাম বউয়ের কাছে। রায়ান তৎক্ষণাৎ কল কাটলো। আর এক মুহূর্ত কলে জয়েন থাকলে ওরা সবগুলো মিলে ওকে তুলোধনা করে ছাড়তো। ঠোঁট বাঁকিয়ে হেসে রায়ান রাতের আকাশ দেখায় ব্যস্ত হলো। আধারে আকাশের বুকে তারাগুলো জ্বলজ্বল করে জ্বলছে। সেই তারার দিকে দৃষ্টি নিবদ্ধ রইলেই হঠাৎ অনুভব করে পেছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরেছে। পিঠে মাথাটা এলিয়ে দিয়ে দুটো ফর্সা চিকন হাত এক প্রকার আবদ্ধ করে রেখেছে তাকে। আকাশ থেকে নজর সরিয়ে রায়ান আলতো ঠোঁটে হাসলো। মাথাটা নামিয়ে চিকন হাত দুটোতে গাঢ় ভাবে ওষ্ঠ ছোঁয়ালো। তখনই পেছন থেকে শোনা গেল চেনা পরিচিত নারী কণ্ঠের আদরে আওয়াজ, শোনো। রায়ান তৎক্ষণাৎ পিছু ঘুরে মুখোমুখি হলো তার। নিজ বউয়ের কোমর জড়িয়ে ধরে আশকারা দিয়ে বলল, বলো জান। নোভা স্বচ্ছ চোখে চেয়ে হঠাৎ চুপ হয়ে গেল। আচমকা নজর ঝুঁকিয়ে রায়ানের বুকে লেপটে গেল নিবিড় ভাবে। রায়ানের কপালে ভাঁজ পড়ল হুট করে নোভার লাজুকতা দেখে। নিজের বক্ষ পিঞ্জিরায় লেপটানো মেয়েটাকে পুনরায় দেখে নিয়ে ফিসফিসিয়ে শুধালো, কি বলবা জান, লজ্জা কেন পাচ্ছ? নোভা আচমকা মুখ তুলে চমৎকার করে হাসে। রায়ানের ডান হাতটা আঁকড়ে ধরে নিজের উদরে চেপে ধরে স্বয়ং গোপনে। রায়ান বিস্ময়ে চোয়াল ঝুলিয়ে হা হয়ে থাকলে নোভা নিবু স্বরে জানায়, আমাদের পুষ্কো আসতে চলেছে, তুমি বাবা হবে, অসভ্য পুরুষ। রায়ান কি রিয়াকশন দিবে ভেবে পায় না। তবে আচমকা কি যেন ঘটলো তার মাঝে। খুশির আতিশয্যে নিজের বুকটাতে শক্ত করে চেপে ধরলো নোভাকে। ও ঊর্ধ্বশ্বাসে নোভাকে জিজ্ঞেস করলো, জান, কখন জেনেছো সত্যি আমি বাবা হচ্ছি? নোভা আলতো হাসে। রায়ানের অস্থিরতা সে অনুভব করতে পারছে। লোকটা অত্যধিক খুশিতে দিশেহারা। সেও গভীরভাবে জড়িয়ে নিল রায়ানকে। বিড়বিড় করে আওড়ালো, সকালে জেনেছি। তুমি তো বাসায় ছিলে না তখন, তাই ভেবেছি তুমি এলেই জানাবো। রায়ানের হঠাৎ ঠোঁটের ছোঁয়া দিয়ে ভরিয়ে তুলল নোভার সারা মুখ। এক পর্যায়ে প্রাণ প্রফুল্লকর হাসিতে সর্বদিক করল, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি জান। নোভা এবার আহ্লাদ করে তার বুকে থুতনি ঠেকিয়ে চোখে চোখ রেখে বলল, আগামীকাল আদ্রিতাদের বাসায় যাব আমি। আন্টিরা কতবার করে যেতে বলেছে, এখন কিন্তু নিষেধ করতে পারবা না। রায়ান ঠোঁট কামড়ে হেসে হুট করে কোলে তুলে নিল নোভাকে। ব্যালকনি ছেড়ে রুমের দিকে যেতে যেতে নির্লিপ্ত গলায় বলল, নিষেধ করব কেন? যেতে ইচ্ছে হয়েছে যাবে, তবে এখন থেকে সাবধানে থাকতে হবে জান। আমাকে এই খুশির সংবাদটা দেওয়ার জন্য এবার তোমাকে আদর করে দিই, চলো। আদর চাই না? রায়ানের দুষ্টু কথাতে নোভা কপট রাগ দেখাতে গিয়েও ঠোঁট প্রসার করে হেসে উঠল। তার বাহুতে আলতো হাতে চাপড় দিয়ে চাপা কণ্ঠে বলল, লজ্জাহীন পুরুষ। বৃহস্পতিবারের সকাল সারাটা দিন বাড়ির মেয়েরা আমোদে ঘুরে ফিরে হাত ভর্তি মেহেদি লাগিয়ে সন্ধ্যার দিকে সেজে গুজে হই হই করে ছাদে চলে এসেছে সবাই। আদিত্যের বাড়ির ছাদটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আজ বড় সড়ো ছাদের এক পার্শ্বে ছোট্টখাটো প্যান্ডেল করা হয়েছে। সেখানেই আপাতত মৌকে বসানো হয়েছে। গায়ে তার বাসন্তী শাড়ি, তাজা ফুলের অর্নামেন্টস নিয়ে সুসজ্জিত সে। আদ্রিতা, মৌমি, বর্ষাও একই শাড়ি জড়িয়ে
নিয়েছে গায়ে, সেজেছে বাসন্তী কন্যা রূপে। চোখে মুখে খুশির ঝলক তাদের। মৌয়ের পাশাপাশি আদ্রিতা এবং মৌমিকেও হলুদ লাগিয়েছেন বাড়ির বড় ছোটরা। নিজেদের আত্মীয় স্বজন ছাড়া ছাদে আপাতত কেউ নেই। আদিবও আসেনি সেখানে। বাসার সামনে সে কখন থেকে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছে সে। নোভা সন্ধ্যার আগে রায়ানের সঙ্গে এখানে এসেছে। তার সুসংবাদটা শুনে এই বাড়ির প্রত্যেকটা লোক বেশি খুশি হয়েছে। তারপর থেকে এক প্রকার চোখে চোখে রাখছে তাকে। হলুদ লাগানো ছবি তোলা শেষে ছাদে ডান সাইডে গেল মেয়েরা। সেখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে। ডিনারে তারা এখানেই সারবে। একটা বড় দেখে টেবিল দখল করে বসে গেল তারা। খাবারের এক ফাঁকে আফসানা তড়িৎ গতিতে সেখানে এসে বলে গেলেন, খেয়ে দিয়ে নিচে চলে আসিস সবাই, বেশি রাত করা যাবে না, আদিব কিন্তু বকবে। সকলে বাধ্য মেয়ের ন্যায় মাথা দোলালো। রাত বাজে 11টা। তারা আর থেকে কি করবে? সারাদিন দৌড়ঝাঁপ করে এমনিতেই বেশ ক্লান্ত তারা। এবার ঘুমোতে হবে। কাল তো আবার বিয়ের অনুষ্ঠানের জন্য গাজীপুরের উদ্দেশ্যে ছুটতে হবে। নোভা ধীরে ধীরে খাচ্ছে, আবার আর চোখে এদিক সেদিক চাইছে। পাশ থেকে কিছুক্ষণ ধরে তার ভাবভঙ্গি খেয়াল করে আদ্রিতা চিন্তিত কণ্ঠে বলে ওঠে, কোনো সমস্যা আপু? বমি আসছে? নোভার প্রশ্ন শুনে অসহায় নয়নে চায় মিনমিন স্বরে বলল, খেতে ইচ্ছে করছে না আদ্রিতা? রায়ান যে কোন দিকে গেল, বিশ্রাম করতে ইচ্ছে করছে। বাসায় চলে যেতাম না হয়। নোভার কথায় ঘোর বিরোধিতা করে তৎক্ষণাৎ সামনের চেয়ার থেকে মমি বলে উঠল, কিসের বাসায় যাওয়া? আজ যেতে পারবে না আপু, বড় মা তোমাকে যেতে দেবে না এই রাতের বেলা। আজ এখানেই থাকবে। নোভার অবশ্য থাকার মত আছে, তবে রায়ানের কি অভিমত সেটা সে জানে না। মমি সহ তার বাকি বোনেরাও তার কথায় তাল মিলালো। নোভা তখন আলতো হেসে জানালো, রায়ানকে জানাতে হবে তাহলে, ও যদি চলে যেতে চায়। মমি হঠাৎ মাথা নুয়ে লাজুক স্বরে বলল, আদ্রিতা, তুই রায়হান ভাইয়াকে জানিয়ে আয় তো, আমি যেতে পারবো না ওখানে। মমির লাজুকতা দেখে আদ্রিতা ভুরু কুচকায়। পরক্ষণে তার লাজের কারণটা বুঝে আসলে দুষ্টু হাসিতে শুধায়, তবু স্বামীর সামনে যেতে লজ্জা লাগে বুঝি? মমির কান ঝাঝা করে ওঠে। চোখ পাকিয়ে তাকায় আদ্রিতার দিকে। আদ্রিতা সেই চাহনি দেখে খিলখিলিয়ে হাসে। পরক্ষণে টেবিলে উপস্থিত সকলে হেসে ওঠে উচ্চস্বরে। এরই মাঝে নোভা ঠোঁট এলিয়ে হেসে জানায়, মৌমির মতো দুষ্টু মেয়েটাও আজ লজ্জা পাচ্ছে। বাহ, শোনো, রায়ানের বন্ধুরা কিন্তু একজন আরেকজনের চেয়ে কম যায় না, প্রত্যেকেই ভীষণ শেয়ানা। ছাদ জুড়ে হাসির রোল পড়ল আরও। খোশ গল্পে মশগুল থেকে এক একজন খাবার পর্ব সমাপ্ত করলে ধীরে ধীরে ছাদ থেকে সবাই বিদায় নেয়। তবে আদ্রিতা নিচে না নেমে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ায়। আকাশ অন্ধকার, নক্ষত্ররাজিরা বিদায় জানিয়েছে। কৃত্রিম লাইটের আলোয় আলোকিত চারিপাশ। আদ্রিতার গায়ে এখনো বাসন্তীর শাড়িটা চড়ানো। চোখে মুখে উৎসুক ভাব নিয়ে নজর ঝুঁকিয়ে সে বাড়ির সামনের দিকে খোলা জায়গাটাতে রাখলো। সেখানে আদিব ও তার বন্ধুরা বসে আছে। কিছু একটা নিয়ে আলাপ আলোচনা করছে তারা। সবকিছু ছাপিয়ে আদ্রিতার দৃষ্টি গিয়ে নিবদ্ধ হলো একটি মানুষের পানে, যে তার প্রাণপ্রিয় স্বামী, তার একান্ত ব্যক্তিগত পুরুষ। লোকটার গায়ে সাদা পাঞ্জাবি জড়ানো, ঝরঝরে চুলগুলো আজ বাঁধন হারা হয়ে কপালে আছড়ে পড়ছে বারবার। নিচের ওষ্ঠাধর কামড়ে কিছু একটা বলে যাচ্ছে সে। কি অত্যধিক সুদর্শন লাগছে তাকে। এই অতীব সুন্দর পুরুষ মানুষটি শুধু তার। এটা ভাবলেই মনে অজানা পুলকে শিহরিত হয়। অস্থির হয়ে উঠে তনু মন। ইচ্ছে করছে ছুটতে গিয়ে তার চুলগুলো গুছিয়ে দিয়ে বুকে মুখ লুকাতে, আদরে স্পর্শে ভরিয়ে তুলতে তার মায়াময় মুখ। আদ্রিতার যখন এক ধ্যানে এক মনে আদিবকে দেখায় ব্যস্ত, তখনই হঠাৎ চোখাচোখি হয় তাদের। আদিব আচমকা এমন ভাবে ছাদের দিকে নজর রাখবে তা ভাবেনি আদ্রিতা। তার গাঢ় চাহনির নজরে এলে সে ভরকে গিয়ে চোখ নামালো, হাঁসফাঁস করে খানিকটা নড়ে চড়ে দাঁড়ালো। আর চোখে আবারও সেদিকে চেয়ে বুঝতে পারলো আদিব এখনো নির্লিপ্ত চোখে তাকিয়ে পরখ করছে। আদ্রিতা এবার দু পা পিছিয়ে গেল চলে যাবে বলে, তখনই ফোনের টুংটাং আওয়াজে থেমে যায় সে। স্ক্রিনে দৃষ্টি রেখে দেখতে পায় আদিব হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে। এত রাতে ছাদে কি সবাই চলে গেছে না? আদ্রিতা সামান্য ঠোক গিলে আবারও নিচে তাকায়। আদিবকে এক পলক দেখে নিয়ে মেসেজে প্রতি উত্তর করে, রায়ান ভাইকে বলবেন নোভা আপু আজ এখানেই থাকবে আমার রুমে। আপনি তাকে নিয়ে নিজের রুমে ঘুমাবেন, ঠিক আছে?
এখন যাচ্ছি। আদ্রিতা আর দাঁড়ায় না, তৎক্ষণাৎ পা ঘুরিয়ে এক দৌড়ে সিঁড়ির কাছাকাছি চলে আসে। সিঁড়ি বেয়ে দোতলা নামতেই আবারও মেসেজ আসার শব্দ হয়। আদ্রিতা তখন আগ্রহ ভরে ফোনের স্ক্রিনে নজর রাখলে দেখতে পায় আদিবের নাম্বার থেকে আসা নিউ মেসেজটা, যেখানে কয়েক বাক্যে সে তুলে ধরেছে নিজ মনের সুপ্ত অনুভূতি। আর কতভাবে ঘায়ল করবে তুমি আমাকে অদ্রে? প্রতিদিন নিজের নিত্য নতুন রূপ দেখে আমাকে ক্রমশ দুর্বল করে দিচ্ছ, যার ফলস্বরূপ এক প্রেমময় ব্যর্থতায় জর্জরিত হচ্ছে আমার অন্তর। এই ব্যথার উপশম যে একমাত্র তুমি। আমার তোমাকে লাগবে বউ, এবং তা প্রতিদিন প্রতিক্ষণ সারাটা জীবন। ঢাকা শহরের সবচেয়ে নিকটতম সবুজে ঘেরা স্থানটি হচ্ছে গাজীপুর। সেখানে চোখ ধাঁধানো প্রকৃতির অপার সৌন্দর্য বড্ড সতেজ, স্নিগ্ধ। এই স্নিগ্ধতায় গা ভাসিয়ে বেশ ফুরফুরে অনুভব হয়। মনটা প্রফুল্লকর আমেজে চনমনিয়ে ওঠে যেন। মনোরম পরিবেশটা মুগ্ধ দু চোখে দেখতে গিয়ে আচমকাই ঠোঁটের কোণে খেলে যায় তৃপ্তিদায়ক হাসি। গাঢ় নীল রঙা আকাশ, তার মাঝে ফকফকে সাদা ভেজা তুলোর মতো মেঘখণ্ডের বিস্তার ঘটেছে। নীল সাদার সমারোহ দুপুরের সজ্জিত আকাশের পাশাপাশি জমিনও আজ সুসজ্জিত। গাজীপুরের নান্দনিক একটা রিসোর্ট পুরোপুরি বিয়ের আমেজে পরিপূর্ণ এখন। সুন্দর ডেকোরেশনে চোখ ধাঁধিয়ে আসছে বারবার। এই সৌন্দর্যময় সজ্জায় শুধু চেয়ে থাকতেই ইচ্ছে হচ্ছে। সেখান থেকে চোখ ফেরানো যেন বড্ড দায় হয়ে দাঁড়াচ্ছে। রিসোর্টের আশেপাশে এমনকি সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে বিয়েতে আমন্ত্রিত মেহমান। সকলে ঘুরে ফিরে বিমুগ্ধ নয়নে দেখে যাচ্ছে আশপাশটা। ধীরে ধীরে শীতল হাওয়ায় প্রশান্তিতে দম ফেলছে এই রূপ কহুকি প্রখর পরক করে। আদিবতার বন্ধুরা কোনো ত্রুটি রাখেনি এই ব্যাপারটাতে। সার্বক্ষণিক নজরে রেখে তদারকি করে নিজেদের বিবাহের স্থানটি অন্যতম আকর্ষণীয় রূপে উপস্থাপনা করেছেন সকলের নিকট। বিবাহ ধার্য করা দিনটা উপস্থিত শুক্রবারের দুপুর সকাল 9টার দিকে সোহান আদিবতার বন্ধুরা পরিবারকে সমেত এসে পৌঁছেছে রিসোর্টে। তখন থেকেই আগত মেহমানদের আপ্যায়ন ভীষণ ব্যস্ত আদিবের বাবা চাচারা। অন্যদিকে বরকনের ফটোশুট করা হচ্ছে বেশ আড়ম্বর সহকারে। আদিব আদ্রিতা বর্তিত সকলের কাবিন হবে আজ। দুপুরের মধ্যে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে বিকেলের ম্লান আলোতে বিয়ে হবে তাদের। প্রিয়তম মাকে আপন করে পাবার খুশিতে সকলের মুখে এক টুকরো তৃপ্তির হাসি ঝুলে আছে। এই মুহূর্তে রিসোর্টের মেইন পয়েন্ট বড় সড় স্টেজটা দখল করে বসে আছে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে যাওয়া প্রতিটা যুগল। মেহমানদের খাবার পর্ব শেষে কাজীর আগমন ঘটেছে স্টেজে। তিনি বোধহয় প্রথমে ভিড়মি খেলে এতগুলো জুটির উপস্থিতি দেখে ওনার অপ্রস্তুত ভাব লক্ষ্য করে আদিবের বাবা সমস্ত কিছু বুঝিয়ে বললেন তাকে। অতঃপর তিনি আর সময় নেননি। অল্প সময়ের ব্যবধানে সবকিছু অ্যারেঞ্জ করে বিবাহের কার্যাধার সমাপ্ত করলেন। প্রতিটা জুটি বাধা পড়ল এক হালাল বন্ধনে। পরন্ত বিকেল সন্ধ্যার আগ মুহূর্তটায় কমলা রং পাল্টে আকাশটা ধীরে ধীরে ছেয়ে যাচ্ছে বেগুনি আভায়। প্রফুল্ল বদনে ডানা ঝাপটে নিড়ে ফিরছে শত শত পাখি। তারা এক মুহূর্ত থামছে না, পথ পরিবর্তন করছে না, সারিবদ্ধভাবে নিজ গতিতে ছুটতে যাচ্ছে প্রিয়দের টানে। কি অশেষ আনন্দ লুকানো তাদের ডানা ঝাপটানোতে। দৃশ্যটা সত্যি মনোমুগ্ধকর। গাজীপুরের নান্দনিক রিসোর্টটিতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে খানিক পূর্বেই। এবার নিজ নিজ ঘরে ফেরার পালা। মৌ, দিবা, অবন্তিকা উঠিয়ে দেবার কার্যক্রম চলছে এখন। কিছুক্ষণের মাঝেই তারা নিজ নিজ বাড়ি, স্বামীর বাড়ি যাবার উদ্দেশ্যে রিসোর্টে ছাড়বে। মৌ খুব কাছে তার বাবা মা বোনদের জড়িয়ে। দিবার অবস্থাও সেরকম। মেয়েটা আপনজনদের ছাড়তে চাইছে না। এদের মাঝে অবন্তী কিছুটা শান্ত, তবে তার মুখ দেখে আন্দাজ করা যাচ্ছে সে খুব কষ্টে নিজেকে দমিয়ে রেখেছে। কান্না সংবরণ করে মা ও তার ছোট্ট ভাইটাকে আগলে রেখেছে চোখ বুজে, যেন বুকে তার পাথর চাপা দেওয়া। পাশে দাঁড়ানো অবস্থায় সিফাত সবই খেয়াল করছে। প্রিয়তমার দুঃখ দেখে তার মনটাও বিষণ্ণতায় ছেয়ে আছে, তবে মেয়েটাকে এখনো বুকে জড়িয়ে নেবার সাহসটুকু করেনি। গাড়িতে উঠুক, তখন তাকে পরম যত্নে আগলে রাখবে সে। এখন থেকে আর কষ্ট পেতে দিবে না তাকে। সব সময় ঢাল হয়ে থাকবে তার। বুক থেকে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে সিফাতের। মুখ তুলে সন্ধ্যা ঘনানো আকাশটাতে চেয়ে থেকে ম্লান হাসে। 3টা গাড়ি রিসোর্ট থেকে বিদায় নিয়েছে ইতিমধ্যে।
সোহান, তাহির, সিফাত তিনজন নিজেদের বউ নিয়ে বাসার পথ ধরেছে। অন্য সব আত্মীয়রাও একে একে চলে যাচ্ছেন। আতিফ নিজ ফ্যামিলিকে তাড়া দিয়ে গাড়ির কাজটায় পৌঁছলে বাকি সবার আগমন লক্ষ্য করে। গাড়ির নিকটে পৌঁছে রাফি অসহায় বদনে আদিবের পানে চায়। আদিব তার ভাবভঙ্গি চোখা নয়নে পরখ করে নির্লিপ্ত ভঙ্গিমায় শুধায়। কি সমস্যা, এভাবে চেয়ে আছিস কেন? রাফি হতাশার নিঃশ্বাস ফেলে বলল, বিয়ে করছি আজ, অথচ বউয়ের সঙ্গে একটু ব্যক্তিগতভাবে কথা বলতে পারলাম না। এতে আফসোসের কি আছে? ফোন আছে না, বাসায় যেয়ে কথা বলিস। ফোনে আর সামনাসামনি কথা বলা এক হলো? দোস্ত প্লিজ তোর বোনকে আমার গাড়িতে দে, আমি ওকে নিজ দায়িত্বে বাসায় পৌঁছে দিব। আদিব স্থির চোখে তাকে কিছুক্ষণ দেখে নিয়ে কিছু একটা ভাবলো। পরক্ষণে বন্ধুর উদ্দেশ্যে কাটকাট স্বরে জানালো, গাড়ি যেন এদিক সেদিক না যায়, সোজা বাসায় আসবি। বন্ধুর অনুমতি পেয়ে রাফি বিশ্বজয়ী ন্যায় হাসলো। তারপর আদিবের কাঁধ চাপড়ে চাপা স্বরে বলল, থ্যাঙ্কস দোস্ত, যা দোয়া করে দিলাম তুই যেন শত শত সন্তানের পিতা হতে পারিস। সর। আদিবের রাগ দেখে রাফি ফের হাসতে মত্ত হলো। তাতে দুই বন্ধুর খুনসুটির মাঝে সেখানে এসে উপস্থিত হলো বাকি সবাই। আদ্রিতা ও মৌমি একসঙ্গে এসে দাঁড়িয়েছে। দুজনের পরনেই বেনারসি শাড়ি, মেকআপের আস্তরণে সজ্জিত মুখটা এখন ফোলা ফোলা ঠেকছে। সাজ নষ্ট হয়ে চোখের কার্নিশে এখনো জল জমে আছে। মৌকে বিদায় দেবার সময় খুব কেঁদেছে দুজন, এর জন্যই চেহারার এই হাল তাদের। আদ্রিতার দিক থেকে দৃষ্টি সরিয়ে আদিব মৌমিকে উদ্দেশ্য করে বলল, তুই রাফির সাথে যা। মৌমি চমকে ওঠে, অবিস নয়নে তাকায় ভাইয়ের দিকে। তার প্রশ্নবোধক চাহনি বুঝতে পেরে আদিব ফের গম্ভীর ভঙ্গিমায় বলে ওঠে, ওদের বাড়িতে নেবে না, ওর গাড়িটা আমাদের বাড়িতে আসবে, যা এখন। মৌমি সলজ্জিত ভাবে মাথা নাড়ায়। রাফি মৃদু হেসে মৌমির হাত ধরে এগিয়ে যায় গাড়ির নিকট। আদিব বাকিদের গাড়িতে উঠতে বলে তৎক্ষণাৎ ড্রাইভিং সিটে উঠে বসে। আদ্রিতা ও তার মা মরিয়ম, মাহিম, আরাফ, আফসানা উঠে বসেছে আদিবের গাড়িতে। শো শো করে এক একটা গাড়ি ক্রমশ সামনের দিকে এগিয়ে গেল। আদিব নিজের গাড়িটা স্টার্ট দেয়। ধীরে ধীরে সেই গাড়িটাও রিসোর্ট ছেড়ে এগিয়ে যায় গন্তব্যের উদ্দেশ্যে। রাতের নিস্তব্ধতায় সবেগে গাড়িটা চলছে। ইতিমধ্যে গাজীপুর পেরিয়ে ঢাকার অভ্যন্তরে ক্রমশ এগিয়ে চলেছে। এখন পেছনের সিটে রাফি মৌমিকে নিয়ে বসেছে। গাড়িটা ড্রাইভ করছে ড্রাইভার। গাড়ির ভেতরের আলোটা নেভানো থাকায় রাফির অবশ্য সুবিধা হয়েছে। গাড়িতে ওঠার পর থেকে মৌমিকে নিজ বুকে আগলে রাখার সুযোগটা পেয়েছে সে। মেয়েটা চঞ্চল, তবে আদর পেলে একদম নমনীয় হয়ে যায়। রাফির কিছু কোমল কথা, কপালে গাঢ় চুম্বন পেয়ে মেয়েটা কেমন লাজে মিশে গেছে তার বক্ষ মাঝারে। আলতো ঠোঁটে নিঃশব্দে হেসে ওঠে রাফি। মৌমিকে আরো নিবিড়ে আলিঙ্গনে আবদ্ধ করে হালকা স্বরে তার কানের কাছটায় বলে, আমাদের বিয়ে হয়ে গেছে তো, এখন কিন্তু সহজ হতে হবে আমার সাথে। আর এত কাঁদতে হয়? তোমার আপু তো পরশুই আসবে আমাদের বাসায়। বোনের বিদায়ে যা কান্না করলে, নিজের বিদায়ে কি করবে খোদা জানে। নিচের ওষ্ঠাধর কামড়ে মৌমি চোখ পিটপিট করে রাফির সংস্পর্শে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। লোকটাকে জড়িয়ে ধরাতে খুব ভালো লাগছে, আবার অনুভূতির তাড়নায় কম্পিত হচ্ছে হৃদয়। রাফির বুকে হাত রেখে মৌমি প্রত্যুত্তরে মিশিয়ে যাওয়া স্বরে বলল, আমার বিদায় দেরি আছে। রাফি এবার দীর্ঘশ্বাস ছেড়ে বুক থেকে মৌমির মুখটা তুলে নরম গাল দুটো হাতের আঁচলায় নিয়ে তার চোখে চোখ রেখে বলে, আরও একটা বছর দূরে সরিয়ে রাখতে হবে তোমাকে, তা ভাবতে যন্ত্রণা হচ্ছে বুকে। এখনই তো মন চাইছে তোমাকে সঙ্গে করে বাসায় ফিরতে। মৌমি এক অপলক নয়নে রাফির দিকে চেয়ে থেকে পরক্ষণে ঠোঁট প্রসার করে হাসে। তার অসহায় বাক্যগুলোর পরিপ্রেক্ষিতে অভয় মাখা স্বরে বলে, অপেক্ষা কর, অর্জিত জিনিস বড় মধুময় হয়, তাছাড়া আমাদের তো দেখাই হবে। রাফি আর কথা বলে না। নিজ স্ত্রীর হাস্যরত মুখে খানিক চেয়ে থেকে গাল দুটোতে ওষ্ঠ স্পর্শ করে ফের নিজের বুকটাতে চেপে ধরে। মাথায় হাত বুলিয়ে ঘাড়ে মুখ গুজে নেয়। আবেশে দু চোখ বুজে নিয়ে ম্লান হাসিতে মৌমিও আঁকড়ে ধরে নিজের স্বামীকে। বাসাটা মেহমানদের পূর্ণ, সব কাছের আত্মীয়রা রয়ে গেছে। সিফাত এই বাড়িতে রাতের বেলায়
কাউকে যেতে দেয়নি। তাদের বিশাল ড্রয়িং রুমে গল্পের আসর জমেছে এখন। সিফাতও সেই আড্ডায় সামিল। পাশেই বসে আছে তার বড় বোনের সাইফা। ভাইয়ের বিয়ে উপলক্ষে শ্বশুর বাড়ি থেকে কিছুদিন পূর্বেই বাবার বাসায় এসেছিল সে। সিফাত হঠাৎ অদূরে দৃষ্টি রেখে দেখতে পায় তার শাশুড়িকে। তার মায়ের সঙ্গে খুব ভালো জমেছে ওনার। দুজন কথা বলছে হেসে হেসে। আজ নিয়ে দুদিন সামনাসামনি দেখা হয়েছে তাদের, অথচ দেখে মনে হবে কত জন্মের চেনা। সিফাত অবশ্য খুশি হয়েছে তাদের এই বন্ধন দেখে। অবন্তীর মা আর ভাই দুজনেই তাদের বাসায় চলে যেতে চেয়েছিল আজ, কিন্তু সিফাত যেতে দেয়নি। ওনাদের সঙ্গে নিয়েই অবন্তীকে নিজের বাসায় তুলেছে। নিজের বউকে এতে খুব সন্তুষ্ট হয়েছে তা বেশ বুঝতে পেরেছে সিফাত। অন্যমনস্ক হয়ে সিফাত যখন বিভিন্ন ভাবনায় মগ্ন, তখনই তার এক কাজিন এসে জানায়, ভাইয়া রুমে যাও, তোমার ঘর সাজানো শেষ, এবার আমাদের পাওনাটা বুঝিয়ে দিয়ে ভাবির কাছে যাও। সিফাত অনিচ্ছাকৃত ড্রয়িং রুমে বসেছিল এতক্ষণ। মনটা তো পড়েছিল তার বউয়ের কাছে। নিজের আকুপাকু মন নিয়ে সিফাত এবার উঠে বসলো। প্যান্টের পকেটে হাতড়ে ওয়ালেট বের করে কাজিনদের দিকে 5টা 1000 টাকার নোট ধরিয়ে দিয়ে বলল, থ্যাঙ্কস, এবার বিদায় হও সব কটা। কাজিনেরা আর দ্বিরুক্তি না করে হৈ হৈ করে চলে গেল। সিফাত এবার কোনো দিকে না চেয়ে সোজা নিজের রুমে গেল। দরজা খুলতেই দৃষ্টি আটকে গেল সদ্য স্নানত অবন্তীর দিকে। ভারী শাড়িটা গা থেকে ছাড়িয়ে এখন একটা সুতির শাড়ি জড়িয়েছে সে। আধ ভেজা চুলগুলো ছেড়ে রাখা, মাথায় ঘোমটা দেওয়া থাকায় মুখটা তেমন স্পষ্ট না। ঠোঁটে আলতো হাসি মাখিয়ে দরজা বন্ধ করে সিফাত এগিয়ে যায় তার দিকে। সিফাতের আগমন লক্ষ্য করে অবন্তী এবার মাথা তুলে যায়। লোকটার পরনে এখন বাসার ট্রাউজার ও টি শার্ট। বাসায় এসে বোধহয় ফ্রেশ হয়েছে। নিজের সম্মুখে হঠাৎ সিফাতকে এসে বসতে দেখে অবন্তী মাথা নোয়ায়। বক্ষ স্পন্দনে তাড়নায় অস্থির ঢোক গিলে সিফাত সবই লক্ষ্য করে দুষ্ট হাসে। অবন্তীর কোল থেকে ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিচু স্বরে বলে, তুমি আমাকে দেখে লজ্জা পাচ্ছ অবন্তী? সত্যি এত বছর কে যেন আমাকে বয়সের দোহাই দিয়ে দূরে সরিয়ে রেখেছিল, এখন আমাকে ভালো টালো বেশি ফেলেছো নাকি? অবন্তী বুঝতে পারে সিফাত তার সঙ্গে মজা নিচ্ছে, তাই সে আর সেই সুযোগটা না দিয়ে তার চোখে চোখ রেখে স্পষ্ট ভাষায় বলে, আমাদের বিয়ে হয়েছে পূর্বের দৃষ্টিকোণ থেকে, এখন তোমাকে দেখব না আমি। শোনো, আমার একটা কথা ছিল, বলবো? সিফাত তাকে অভয় দিয়ে নরম স্বরে বলল, বলো। আমি বেসরকারি স্কুলের চাকরিটা ছাড়তে চাই না সিফাত। আমার বাবা নেই, ভাইটা ছোট, মা যা টুকটাক সেলাইয়ের কাজ করে তাতে সংসার চলবে না। তাই তুমি যদি অনুমতি দাও তাহলে আমি আমার মায়ের জন্য কিছু করতে চাই। আর তুমি যতই বলো তোমার টাকা আমার টাকা, সেখান থেকে মাকে দিলে সমস্যা কি? এটা আসলে সমাজে ভালো দেখায় না। তাছাড়া আম্মু। মাঝ পথে কথা থামিয়ে অবন্তী আড়ষ্ট হয়ে রইল সিফাতের আচমকা জড়িয়ে ধরাতে। মানুষটা নিজের বুকে তাকে ঠাঁই দিয়ে মাথায় হাত বুলিয়ে তাকে বলে উঠল, তাছাড়া আম্মু টাকাটা নেবে না, সেটা আমি জানি। আমার শাশুড়ি মায়ের আত্মসম্মান বোধ প্রখর। তবে তুমি কেন এত টেনশন নিচ্ছ? আমি আসি না এসব নিয়ে ভাবার জন্য। তুমি যখন কিছু করতে চাইছো তবে করবে, এটাতে আমার বাধা নেই। কিন্তু আমার বাসায় থেকে করবে সেটা। আমার বউ বাইরে থেকে কষ্ট করে এসে আবার বাসার কাজ করবে, সেটা তো আমি স্বামী হিসেবে মানতে পারবো না। বাসায় টিউশনির ব্যবস্থা করে দেবো, সেটাতেই চলবে না? অবন্তী হঠাৎ সন্তুষ্ট চিত্তে ঠোঁট প্রসার করে হেসে বুক থেকে মাথা তুলে সিফাতের চোখের দিকে চায়। লোকটা কত বুকে বুঝে তাকে। নিজ বউয়ের মিষ্টি হাসির পানে চেয়ে থেকে সিফাত তার চোখের পাতায় ওষ্ঠ ছোঁয়ায়। অবন্তী লাজুক হাসিতে তৎক্ষণাৎ দৃষ্টি সরাতে সিফাত কানে কানে বলে ওঠে, এবার তাহলে আদর দেওয়া না করি, কি বলো? অবন্তী মেয়েকে রাগ দেখিয়ে তার বুকে চাপড় দিলে সিফাত ব্রক্ষ হাসিতে তাকে শক্ত করে জোরে ধরে প্রণয় ঘোরে ডুবন্ত হওয়ার মনোবাসনায়। রাত 12টার কাছাকাছি। ঘুমে ঢুলো ঢুলো দু চোখ নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আছে আদ্রিতা। বেশ ক্লান্ত তার হাব ভাব, ঝাপসা দৃষ্টি সামনে স্থির। যেখানটায় বাড়ির সকলে বসে মৌয়ের সঙ্গে হাসি মুখে ভিডিও কলে কথা বলছে। আদিপ তার মা চাচিদের অতি দুঃখী মনোভাব লক্ষ্য করে খানিক পূর্বেই ফোন দিয়েছিল মৌয়ের কাছে। মেয়েকে
বিদায় দিয়ে বিষাদগ্রস্ত বদনে বসে থাকা সবাই এখন কেমন চনমনিয়ে উঠেছে তাকে দেখা মাত্রই। মৌয়ের পাশে আফিয়াও বসে আছে। তাদের সঙ্গে সকলে প্রফুল্ল বদনে বাক্যালাপ বিনিময় করছে এই মুহূর্তে। আদ্রিতা মৌকে এক পলক দেখে নিয়ে সাইডে এসে বসেছে। প্রচুর ঘুম পাচ্ছে তার। সারাদিনের ধকলে শরীরটা বেশ দুর্বল। অদূরে বসে কফি পান করা আদিপ বোধহয় তা ধরতে পারলো। বার কয়েক আদ্রিতাকে দেখে নিয়ে শীতল গলায় আদেশ করলো, ঘুম পাচ্ছে তাহলে বসে আছো কেন? রুমে যাও। আদ্রিতা তৎক্ষণাৎ দৃষ্টি মেলে বাম পাশে তাকায়। আদিবের সঙ্গে চোখাচোখি হলে আড়ষ্ট গলায় জানায়, এই তো যাচ্ছি। তাদের কথোপকথন শুনে পাশ থেকে সাদিক রহমান মেয়ের দিকে মায়া ভরা নজরে তাকান। সস্নেহে মাথায় হাত বুলিয়ে আওড়ান, আম্মু ঘুমিয়ে পড়ো, যাও, রাত বেড়েছে, আর বসে থাকতে হবে না। আচ্ছা আব্বু। বাবার কোমল স্বর শুনে আদ্রিতা ঠোঁট প্রসার করে হাসল। গার কাত করে বলল, বসা থেকে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালে আদ্রিতা এদিক সেদিক চেয়ে মৌমিকে খোঁজে, কিন্তু তাকে দেখতে না পেয়ে 2 তলার সিঁড়ি ধরে। মৌমি হয়তো তার স্বামীর সঙ্গে ফোনে কথা বলতে চলে গেছে। এখন তাকে ফ্রি পাওয়াই যাবে না। ফোন আলাপে মগ্ন সবাইকে দেখতে দেখতেই আদ্রিতা দীর্ঘশ্বাস ছেড়ে 2 তলায় চলে এলো। তাদের রুমে ঢুকতেই 2 চোখ বুজে বিছানায় গা এলিয়ে দিল। চোখ বন্ধ অবস্থায় হঠাৎ দিবার কথা স্মরণে এলো আদ্রিতার। অমনি দুষ্ট বুদ্ধি মাথায় চাপলেই বালিশের নিচ থেকে দ্রুত ফোনটা হাতে নিল সে। নিচের ওষ্ঠাধর কামড়ে তার নাম্বারে ডায়াল করে মিটমিটিয়ে হাসলো। আদ্রিতা ভেবেছিল ফোন রিসিভ করতে দেরি হবে, কিন্তু তৎক্ষণাৎ কল রিসিভ হওয়ায় সে খানিক অবাকই হলো। ফোন কানে চাপতেই শুনতে পেল দিবার ভীতু গলার স্বর, বান্ধবী, আমার কেমন অস্থির ফিল হচ্ছে। ভালোই হয়েছে তুই কল দিয়েছিস। আদ্রিতা নিজেকে ধাতস্থ করে নিয়ে অবাক ভঙ্গিমায় বলল, এই তাহির ভাইয়া এখনো আসেনি রুমে? না, ওনার কাজিনটা এখনো ছাড়ছে না। ধুর, আমার ভীষণ ভয় লাগছে। আদ্রিতা এবার ফিক করে হেসে দিল। বান্ধবীর মনোভাব বুঝতে পেরে ভুরু নাচিয়ে বলল, কেন, তোর জামাই বাঘ নাকি ভালুক? ভয় পেতে হবে কেন? আদ্রিতার করা মজাটা বুঝতে পেরে দিবা মেয়েকে রাগ দেখিয়ে বলল, একদম ফাইজলামি করবি না আদ্রিতা। আদ্রিতা মিটমিটিয়ে হেসে জানালো, ওকে, করলাম না। তুই ভয় নিয়ে তোর প্রাণ প্রিয় স্বামীর অপেক্ষা কর, আমি ঘুমাই। আদ্রিতা দুষ্টু হাসিতে কল কাটতেই রুমের দরজা লাগানোর শব্দে কর্ণগোচর হলো। ফোনটা বালিশের পাশে রেখে দরজার দিকে তাকাতেই সে দেখতে পেল আদিপ এগিয়ে আসছে। আদ্রিতা শুয়ে থেকে নির্নিমেষ দৃষ্টিতে আদিবের এগিয়ে আসা দেখছে। লোকটার ঠোঁটে গাঢ় হাসি মাখানো। তার দিকে সরু নয়নে চেয়ে থেকেই বিছানার ঠিক তার কাছটায় এসে বসেছে। মাথাটা হালকা ঝুঁকিয়ে মুখের কাছাকাছি এলে আদ্রিতা দৃষ্টি নোয়ায়। নত দৃষ্টিতে বুঝতে পারে লোকটা এক ধ্যানে চেয়ে আছে তার দিকে। আদ্রিতা পুনরায় চক্ষু মেলে তার দিকে চাইলে আদিব ঠোঁটের কোণ বাঁকিয়ে হেসে শুধায়, আমার বউ কি আমার বন্ধুর বাসরাতে ডিস্টার্ব করছিল? আই মিন দুষ্টুমি? আদ্রিতা তৎক্ষণাৎ ঠোঁট ফুলিয়ে জানায়, আপনার বন্ধু নয়, আমার বান্ধবীর নিকট ফোন দিয়েছিলাম, আর আমি দুষ্টুমি করি না। আদিব ধীরে হেসে আদ্রিতার গালে চুমু খায়। চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলে, আমার মিষ্টি বউ। ঠোঁটে হাসি ফুটে ওঠে আদ্রিতার। আদিব লাইট অফ করে তার পাশে এসে শুয়ে পড়লে সাথে সাথে বুকে টেনে নেয় তাকে। কপালে ওষ্ঠ স্পর্শ করে নিজের বউকে নিবিড় আলিঙ্গনে জড়িয়ে নিয়ে হালকা স্বরে বলে, ঘুমাও, চোখ দুটোতে বুঝে আসছে তোমার। আদ্রিতা তার বুকের কাছে টি শার্ট আঁকড়ে ধরে আরো ঘনিষ্ঠ হয়। আদিবের খোঁচা খোঁচা দাড়ি বিশিষ্ট গালে চুমু খেয়ে বলে, বিয়ের পর থেকে কত কেয়ার করেন আমার, কত যত্নে রাখেন। তবে আগে কেন আমাকে রেখে অনেক দূরে চলে গিয়েছিলেন? কেন আমাকে ফেলে বছরের পর বছর অন্য শহরে থেকেছেন? সামান্য কথাটাও বলেননি আমার সঙ্গে। এজন্য বুঝি আমার কষ্ট হয়নি? আদিব তার প্রিয়তমার অভিযোগ শুনে গাঢ় শেষে জানায়, কষ্ট তো আমারও হয়েছে বউ, তবে তোমাকে আমার প্রতি ভালোবাসাটা ফিল করানোর জন্য এই দূরত্বটা দরকার ছিল। আমার অনুপস্থিতিতে দুর্বল হচ্ছে আমার প্রতি। দূরত্ব বাড়ালেও তোমার সব খবরাখবর কিন্তু আমার কাছে ছিল, বুঝছো? তবু আপনি সভ্য হয়ে অসভ্যের মতো কাজ করেছেন। আদিব চকিতে তার দিকে তাকায়। ডিম লাইটের মৃদু আলোতে তার মুখ পানে চক্ষু স্থির রেখে শোধায়, কে যেন বললে? ঠিক শুনতে পাইনি।
আদিবের মুখাবয়ব দেখে আদ্রিতা খিলখিল করে হেসে দেয়। আদিব এক নজরে তার হাসি মাখা মুখের দিকে চেয়ে রইলে আদ্রিতা নিজেকে খানিক ধাতস্থ করে তার গাল ছুঁয়ে জানায়, আপনার নামের অর্থ তো সভ্য, কিন্তু আপনি মানুষটা এতটাও সভ্য নন। আদিব হতভম্বের মতো কিছুক্ষণ চেয়ে থাকে আদ্রিতার মিষ্টি হাসির পানে, পরক্ষণে ভুরু তুলে শুধায়। তাই আমি অসভ্য? আদ্রিতা ঠোঁট চেপে হেসে বলে, ভীষণ। আদিব আর কাল ক্ষেপণ না করে মাথা ঝুঁকিয়ে দু জোড়া ওষ্ঠের মিলন ঘটায়। আদ্রিতা হঠাৎ আগমনে থ হয়ে গেলে আদিবের ছোঁয়ার গভীরতায় কিঞ্চিত কেঁপে ওঠে। তার চুলের ভাঁজে হাত ডুবিয়ে দিলে মানুষটার উন্মুক্ততা যেন মাত্রা ছাড়ায়। আবেশে চক্ষু যুগল মুদিয়ে এলে আদ্রিতা এক সময় কানের কাছটা শুনতে পায় তার মাদকপূর্ণ স্বর। আজ জ্বালাবো না ভেবেছিলাম, কিন্তু আমি তো অসভ্য। এবার একটু অসভ্যতাই করি। সময়ের নিজস্ব ছন্দে কেটে গেছে একটা বছর, এরই মধ্যে পাল্টে গেছে অনেক কিছু। আদ্রিতা এখন আর একা নেই, ওর গর্ভে খুব যত্নে বড় হচ্ছে আদিবের সন্তান। প্রেগনেন্সির 9 মাস চলছে এখন তার। এই তো আর কিছুদিন, তারপরেই তাদের ছোট্ট সোনাটাকে ছুঁয়ে দিতে পারবে তারা। ঠোঁটে ঘেঁষে মিষ্টি হাসি ফুটে ওঠে আদ্রিতার। আজও স্মৃতিতে তরতাজা সেই দিনটা, যেদিন তাদের সন্তান আগমনের সংবাদটা প্রথম জেনেছিল সে। অত্যাধিক ভালো লাগার আবেশে আচ্ছন্ন ছিল সে সেদিন। তারপর রাত গড়ালে একান্ত আদিবকে এই সংবাদ জানানোর পর মানুষটার অভিব্যক্তি দেখে নিজেকে খুবই সৌভাগ্যবতী বলে মনে হচ্ছিল তার। কাঁধে মুখ গুজে রাখা আদিবের এক একটা তব্দ অশ্রু যখন তার পিঠ গড়িয়ে পড়ছিল, তখন সর্বসুখী বোধ হচ্ছিল আদ্রিতার নিজেকে। এই দিনটা কখনো ভোলা যাবে না, স্মৃতির পাতায় চিরকাল অমলিন থেকে যাবে। আদ্রিতা যখন ঠোঁটে হাসি ফুটিয়ে চোখ বুজে পুরনো দিনগুলো স্মরণ করছিল, তখনই পাশ থেকে কেউ হুট করে ডেকে ওঠে নরম স্বরে, আদ্রিতা, হাসছিস কেন? কিছু খাবি? আদ্রিতা চকিত চোখ মেলে চায়। মৌ উসখুস নয়নে চেয়ে আছে তার দিকে। কিছুদিন পূর্বেই সে এই বাসায় এসেছে, সোহান নিজে দিয়ে গেছে। আর মৌমির অনার্স শেষ হওয়ার পরপরই রাফি নিজের বউকে তার বাড়িতে তুলেছে। আদিবের বন্ধুদের সবার বাসা ধানমন্ডিতে, সেই সুবাদে মৌমি এখানে কিছুদিন পরপর এসে থেকে গেলেও মৌ বনানী থেকে খুব কম আসে। এবার মৌ আসবে শুনে মৌমিও বাবার বাসা সানন্দে এসে গেছে। দুই বোনই এখন বাসায়, তবে বর্ষা এখন নিজের শ্বশুর বাড়ি। সজীব দেশে ফিরেছে কিছু মাস আগে, এসে বিয়ে করে নিয়েছে বর্ষাকে। ওরা সবাই একে একে বিদায় হওয়ার পর আদ্রিতার খুব খারাপ লাগতো বাড়িটাতে। এতটা বছর একসঙ্গে কাটানো সবাইকে হারিয়ে ভীষণ একাকী অনুভব হতো। তবে ধীরে ধীরে সব ঘুচে গেছে। মৌ আর মৌমির আগমনে বাড়িটাতে সেই আগের সরবরতা ফিরে এসেছে। সেই সাথে প্রফুল্লিত হয়ে আছে আদ্রিতার কোমল মন। আদ্রিতাকে নিশ্চুপ হয়ে একধানে চেয়ে থাকতে দেখে কর্নারের সোফায় বসে থাকা মৌমি বলে উঠল, কথা বলিস না কেন? আমার ভাতিজা কি বেশি চালাচ্ছে? আদ্রিতা মুচকি হেসে নিজের ফুলো পেটে নজর দেয়। এখন বেশ স্বাস্থ্যবতী হয়েছে সে। পেটে হাত রেখে আদ্রিতা সহাস্য মুখে আওড়ায়, আজ একটু কম জ্বালাচ্ছে। আদ্রিতার জবাবে মৌমির সঙ্গে কিঞ্চিত হাসলো মৌ, অতঃপর ফের তাড়া দিয়ে শুধালো, খাবে কিছু? বানিয়ে আনবো? আদ্রিতা শীতল নয়নে মৌকে দেখলো। ড্রয়িং রুমের সোফায় আর একটু হেলান দিয়ে বসে তারপর জানালো, এখন কিছু খাবো না, খানিক আগেই তো খেলাম। এমনিতেই স্বাস্থ্য বেড়ে যাচ্ছে আমার, এত খেলে তো একদম ফেটে যাব। দুই বোন হো হো করে হাসলো। তাদের কথাবার্তা শুনে রান্নাঘর থেকে তাদের মা চাচিরাও বেরিয়ে এলো। সবাই এসে সোফায় বসেছিল। মৌমি হাসি মুখে বলতে শুরু করলো, দেখেছো বড় মা, তোমার পুত্রবধূ কি বলছে? এত কেলে নাকি সে ফেটে যাবে। এখন বাবুর জন্য তোর স্বাস্থ্য হালকা বেড়েছে, বাবু এলে আবার আগের মতো হয়ে যাবে, বুঝলি দুষ্টু? ড্রয়িং রুমে উপস্থিত সকলেই মিটমিটিয়ে হাসলো এ যাত্রায়। তাদের হাসি দেখে আদ্রিতা মুখ ফুলালো। বাড়ির ছোট্ট মেয়ে বিধায় আহ্লাদটা সে বরাবরই বেশি পেয়ে এসেছে। এখনো তার ব্যতিক্রম নয়। সে প্রেগনেন্ট জানার পর বাড়ির প্রতিটা মানুষ খুশি হওয়ার সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে তার পেছনে লেগে থাকে। নিয়ম করে একজন না একজন তার আশেপাশে থাকবে। তার ভালো লাগা মন্দ লাগা সব দিক তাদের তীক্ষ্ণ নজর থাকে। আদিত্য অফিস থেকে ছুটি নিয়েছে এখন, শুধুমাত্র তার খেয়াল রাখার জন্য। অফিসের কাজ এখন বাসায় থেকে কমপ্লিট করে ফেলে সে। তবে আজ কি প্রয়োজনে যেন জরুরি অফিসে ডেকেছে তাকে।
দুপুরের দিকে বেরিয়েছে বাসা থেকে, আর এখন সন্ধ্যা 7টা। এরই মধ্যে বেশ কয়েকবার ফোন দিয়ে খবর নেওয়া শেষ তার। আদ্রিতা সন্তুষ্ট চিত্তে ঠোঁট প্রসার করে হাসে। বরাবরই সুখ তার দ্বার প্রান্তে ছিল। আদিবের দূরত্ব ব্যতীত তেমন কোনো দুঃখ তাকে স্পর্শ করতে পারেনি। এমন পরিবারের জন্মাতে পেরে সৃষ্টিকর্তার নিকট হাজারবার শুকরিয়া জানায় সে। আদ্রিতার ভাবনার মধ্যখানেই বাড়িতে সবেগে প্রবেশ করে আদিব। তার সাথে সোহানও আছে। হঠাৎ সদর দরজার দিকে তাকিয়ে সবার চোখ তখনও ছানা ভরা। সোহান যে আসবে আদিব তো বলেনি। মৌতো বিস্ময় আটকে রাখতে না পেরে চাপা স্বরে অস্পষ্ট বিড়বিড় করে বলে উঠল, আমাকে নিতে চলে এসেছে নাকি এই লোক? আমি কিন্তু আজ যাব না আম্মু। মৌয়ের ভীতু গলার স্বর শুনে বাকিরা মিটমিটিয়ে হাসলেও তার মা পাশ থেকে দাঁত খিচিয়ে বললেন, উল্টা পাল্টা বকবি না, নিতে চাইলে যাবি, সমস্যা কোথায়? মৌ অসহায় নজরে তাকায় মায়ের দিকে, তবে কিছু বলে না। আদিব ও সোহান তখন এগিয়ে এসে সোফায় বসলে সহাস্য মুখে সোহান সবার খবরাখবর নেয়। তার পরপরই বাড়ির মহিলারা রীতিমতো জামাই আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েন। এরই এক ফাঁকে আদিব চোখের ইশারায় আদ্রিতাকে ঘরে আসতে বলে, উঠে চলে যায়। আদ্রিতাও তার ইশারা বুঝে দেরি না করে নিচতলার শিফট করা তাদের নতুন রুমের দিকে ধীরে ধীরে এগোয়। মৌমিও এক ফাঁকে ফোন নিয়ে উপরে চলে গেছে। সুযোগ পেয়ে সোহান এগিয়ে আসে মৌয়ের কাছে, তার বিষাদ ভরা মুখ পানে চেয়ে শুধায়, স্বামী এলে মানুষ খুশি হয়, আর তুমি মুখটা মলিন করে বসে আছো, ব্যাপারটা কি? চলে যাব? মৌ তৎক্ষণাৎ ঘোর বিরোধিতা জানিয়ে বলল, প্লিজ যাবেন না, আমি আরো কিছুদিন থাকতে চাই এখানে। সোহান এবার আলতো হেসে ভুরু উচালো, এই ভয়ে মোড়ো? আজ থেকে যান। ঠোঁটে প্রগাঢ় হাসি ঝুলিয়ে সোহান প্রত্যুত্তর করলো, থাকতেই তো এলাম, তোমাকে নিয়ে যেতে নয়। মৌ এবার খুশি হওয়ার সাথে সাথে কিঞ্চিত লজ্জাও পেল। লাজুক বদনে সোহানের দিকে চাইলে সে হেসে ফিসফিসিয়ে সর্বতোক্তি করলো, এই লজ্জা মাখা মুখটা দেখার জন্য অফিস শেষে ছুটে চলে এসেছি। এক্ষুনি এত লজ্জা পেও না, রুমে যাই, তারপর না হয়। সোহানের কথার প্রকৃত অর্থ বুঝে এলো মৌয়ের মেকি রাগ দেখিয়ে তাকে চোখ রাঙিয়ে উঠে দাঁড়ালো। আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ছুটতে চলে যায় রান্নাঘরের দিকে। সেদিকে দৃষ্টি রেখে নিঃশব্দ ঠোঁট কামড়ে হেসে ওঠে সোহান। শুক্রবারের সকাল, আজ ভোর রাত হতেই ঝিরিঝিরি বৃষ্টি সঙ্গে ভেজা হাওয়া বইছে। এক ঠান্ডা ঠান্ডা ভাব বিরাজমান সর্বত্র। তবে আদিবের বাড়ির লোকজনদের মনে আজ স্বস্তি নেই। এই ঠান্ডা আবহাওয়াতে কপাল বেয়ে দরদর করে ঘাম গড়াচ্ছে এক একজনের। দুশ্চিন্তায় সকলের মুখ নীল হয়ে আছে। ক্লান্ত মুখশ্রী নিয়ে প্রায় 2 ঘন্টা যাবৎ সবাই বসে আছে হাসপাতালের করিডোরে। তবে আদিব বসে নেই, বিধ্বস্তর মতো সে ওটির দরজার কাছে দাঁড়িয়ে। মুখ চোখের অবস্থা অবর্ণনীয়, অত্যাধিক শীতল। আফসানা ছেলের দিক থেকে চোখ সরিয়ে একটা চাপা দীর্ঘশ্বাস ছাড়েন। আজ ভোররাত হতেই আদ্রিতার লেবার পেইন হচ্ছিল। মেয়েটা তাও টু শব্দটি না করে ব্যথা চেপে বসেছিল। আদিবকে পর্যন্ত ঘুম থেকে ডেকে তোলেনি। তবে সেই ব্যথা যখন সীমার বাইরে চলে যায়, তারপরেই সে আদিবকে ডেকে তোলে। তখন আদ্রিতার কান্নামাখা ব্যথাতুর অবস্থা দেখে আদিব যত দ্রুত সম্ভব বাড়ির লোকদের ডেকে আদ্রিতাকে নিয়ে গাড়ি সমেত হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়েছিল। এখন 2 ঘন্টা ধরে মেয়েটা ওটিতে পড়ে আছে। আদ্রিতার ডেলিভারির ডেট ছিল আরো 7 দিন পর। আজই পেইন হওয়ায় সকলে বেশ ঘাবড়ে আছে। এবার ভালোভাবে সব মিটে গেলেই হয়। তাহির খবর পেয়ে সে কখন ছুটে এসেছে আদিবের নিকট। এখন বন্ধুর পিঠ চাপড়ে সান্ত্বনা দিচ্ছে কিছুক্ষণ যাবত। তবে আদিবের কর্ণকুহরে বোধ হয় কিছুই ঠুকছে না। তার একান্ত প্রার্থনা সৃষ্টিকর্তার নিকট দুটো মানুষ যেন সুস্থ সমেত আবার তার বুকে ফিরে আসে। নিঘুর নিস্তব্ধতার মাঝে হঠাৎ বাচ্চা কণ্ঠের কুন্দন রোল যেন হাসপাতালের দেয়ালে বাড়ি খেয়ে আনাচে কানাচে ছড়িয়ে গেল ঝড়ের বেগে। বাচ্চার কান্নার আওয়াজে সকলেই সচকিত হয়ে মুখে হাসি ফোটালো। আদিব তখনও স্তম্ভিত, নিশ্চল হয়ে চেয়ে আছে ওটির দরজার দিকে। হঠাৎ দরজা খুলে একজন নার্স এগিয়ে এলো, সাদা তোয়ালে মোড়ানো ছোট্ট ফুটফুটে বাচ্চা সমেত। মুচকি হাসিতে আদিবের উদ্দেশ্যে বলে উঠল, মিস্টার আহিয়ান আবরার আদিব, আপনি ছেলে সন্তানের বাবা হয়েছেন, অভিনন্দন।
আদিব যেন নিজের মধ্যে নেই, সেভাবেই বলল, আমার স্ত্রী কেমন আছে? বাচ্চার মা সুস্থ আছে, চিন্তার কোনো কারণ নেই। ওনার নর্মাল ডেলিভারি হয়েছে, খানিক পরেই কেবিনে শিফট করা হবে। এতক্ষণ যেন আদিব স্বস্তির নিঃশ্বাস নিল। ডেলিভারির জন্য নিয়ে যাওয়ার পর থেকে আদ্রিতার লাল হয়ে যাওয়া ব্যথাতুর মুখটা তার স্মরণে আসছিল বারংবার, যার ফলে মনটাতে কোনোভাবেই শান্তি পাচ্ছিল না সে। এই 2 ঘন্টায় মনটা যে কত ধরনের দুশ্চিন্তায় আচ্ছন্ন ছিল খোদা ছাড়া আর কেউই জানে না। এতক্ষণে বাইরের ঠান্ডা সজীব হাওয়াটা নিঃশ্বাসের সঙ্গে টেনে নিয়ে বাচ্চার মুখের দিকে তাকালো আদিব। ততক্ষণে নার্স তার হাতে বাচ্চাটাকে তুলে দিয়ে হাসি মুখে চলে গেছেন। মুহূর্তের মধ্যেই বাড়ির সকলেই তৃপ্তির হাসিতে এগিয়ে এসেছে আদিবের নিকট। আদিব তাদের এক পলক দেখে নিয়ে সদ্য জন্মানো নিজ সন্তানের কোমল পবিত্র মুখটার দিকে দৃষ্টি রাখলো। বহুক্ষণ একভাবে চেয়ে থেকে আবেগে আপ্লুত হয়ে মাথা ঝুঁকিয়ে ছোট্ট বাচ্চাটার কপালে চুমে খেল। ছোট ছোট মুষ্টিবদ্ধ হাত দুটোতে ঠোঁট স্পর্শ করে অস্পষ্ট স্বরে আওড়ালো, আমার সন্তান, আমার ছেলে। এর পরপরই আদিব আর নিজের কোলে রাখতে পারল না ছেলেকে। আফসানা নিয়ে গেল ছোঁ মেরে। তারপর পরিবারের ছোট বড় বাকি সকলেই বাচ্চাকে কোলে নেওয়ার এক প্রকার প্রতিযোগিতা দেখে আনমনেই ঠোঁট প্রসার করে হাসলো আদিব। তখন পাশ থেকে তাহির কানে ফিসফিসিয়ে বলল, কংগ্রাচুলেশনস আদিব মামু, তুই তো আমাদের পেছনে রেখে এক ধাপ এগিয়ে গেলি, আঙ্কেল বানিয়ে দিলি। শান্ত স্নিগ্ধ প্রকৃতি, সারাদিনের অবিরাম বর্ষণ থেমেছে খানিক পূর্বেই। বিকেলে দিকে আদ্রিতাকে নিয়ে বাসায় ফেরা হয়েছে। নর্মাল ডেলিভারি হওয়ায় বাড়ির সকলেই স্বস্তিতে আছেন বলা যায়। মেয়েটা ছোটকাল হতে কাটা ছেঁড়ায় বড্ড ভয় পায়। ডেলিভারির আগে থেকে এ নিয়ে বেশ ভীতু ছিল সে। এবার এই ঝামেলার সৃষ্টিকর্তার রহমতে ভালোভাবে মিটে গেল। সন্ধ্যার পর মুহূর্তে নিজের ছেলেকে নিয়ে রুমে শুয়েছিল আদ্রিতা। বাহির থেকে অনবরত কথার আওয়াজ আসছে। ধীরে ধীরে সব মেহমান আসছে সদ্য জন্মানো শিশুটিকে দেখতে। আদিবের বন্ধু ও তাদের স্ত্রীরাও চলে এসেছে সন্ধ্যার পর। সকলে একটু আগেই বাবুকে কোলে নিয়ে আদর করে গেছে। ছেলেটা এখন ঘুমিয়েছে বিধায় সকলেই রুম থেকে বিদায় জানিয়ে ড্রয়িং রুমে আড্ডায় পরসাদ সাজিয়েছে। আদ্রিতা নিজের ক্লান্ত পরিশ্রান্ত চোখ দুটি নিয়ে নিজের ঘুমন্ত ছেলেটাকে নিষ্পলক দৃষ্টিতে দেখে। কি মায়া শিশুটির চেহারাটায়। ছোট্ট লালচে ঠোঁট দুটো ফুলিয়ে কি আদরে ভাবে ঘুমাচ্ছে সে। মুখে মুচকি হাসি ফুটিয়ে আদ্রিতা হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় শিশুটির ফর্সা কোমল গাল। ছেলেটা কার মতো হয়েছে এখন ঠিক বোঝা যায় না, তবে খাড়া খাড়া ছোট্ট চুলগুলো দেখে মনে হয় নিজের বাবার মতোই রাগী হবে। বদমেজাজি বাবার বদমেজাজি ছেলে। আদ্রিতা আনমনে হেসে ওঠে। হঠাৎ দরজা লাগানোর শব্দে ঘাড় ঘোরায়। আদিবকে আসতে দেখে ফের বাবুর দিকে চায়। আদিব এসেই ছেলের ঘুমন্ত মুখে আদর দিয়ে একদম আদ্রিতার পাশ ঘেঁষে শুয়ে পড়ে। পাতলা একটা কাঁথা দিয়ে আদ্রিতা সহ নিজেকে ঢেকে নিয়ে নরম গলায় বলে, আদ্রে, আমার দিকে তাকাও। এমন ঠান্ডা স্বরে আদ্রিতা কিঞ্চিত কেঁপে ওঠে। আদিবের দিকে ফিরে শুয়ে তার চোখে চোখ রাখে। আদিবের সম্মোহন দৃষ্টি তার দিকে নিবদ্ধ। শক্ত হাতের ছোঁয়ায় আদ্রিতার প্রবল গাল ছুঁয়ে গেলে সে আবেশে চোখ বুজে ধীর স্বরে শুধায়, আপনি খুশি তো? আদ্রিতা জানে আদিবের উত্তর। লোকটা যে নিজের সন্তানকে পেয়ে কতটা উচ্ছ্বাসিত তা প্রকাশ না করলেও বোঝা যায় অনায়াসে। তবুও তার মুখ থেকে শোনার ইচ্ছে জাগে বিধায় জিজ্ঞেস করা। আদিব খানিক চুপ করে থেকে তার কপালে ঠোঁট ছোঁয়ায়। নিজেই তাকে প্রশ্নবিদ্ধ করে বলে, তুমি বুঝছো না? আদ্রিতা আলতো হাসে কেবল। আদিব আরো ঘনিষ্ঠ হয়ে আদ্রিতার চোখের পাপড়িতে চুমু খেয়ে ফের জানায়, এত কষ্ট করে আমাকে বাবার সুখটা দেবার জন্য আপনার অনেক আদর পাওনা আছে ম্যাডাম। জলদি সুস্থ হন, আদর নিতে হবে না? আদ্রিতা লাজুক হেসে আদিবের বুকে চাপড় দেয়। নিজ বউয়ের লজ্জা মাখা মুখটা দেখে আদিবও গাঢ় ঠোঁটে হাসে। কোমল স্বরে বলে, তোমার আমার সন্তানের ডাকনাম হবে আদ্রিয়ান, যেটা তুমি পছন্দ করে রেখেছিলে। আর পুরো নাম আকিকা করে 7 দিন পর দিব, ওকে? তারপর সব শান্ত চুপচাপ। শুধু দুজন মানুষের প্রগাঢ় নিঃশ্বাসের আওয়াজ আসছে ক্ষণে ক্ষণে। আদ্রিতা খানিক এগিয়ে আদিবের বুকে বিড়াল ছানার ন্যায় লেপ্টে যায়। খানিক পর মুখ তুলে তার দৃষ্টিতে গভীর দৃষ্টি রাখে। তাতেই যেন বুকে কম্পন ধরে তার। লোকটার অন্তর বেদি দৃষ্টি প্রগাঢ় চাহনি তার অন্তর শুদ্ধ
কাঁপিয়ে তুলছে সক্ষম। তার এরূপ বিধ্বংসী চোখে আর চোখ রাখতে পারে না আদ্রিতা। দ্রুত মাথা নুয়ে আরো গভীরভাবে মিশে যায় তার বুকে। আদ্রিতার ঠোঁটে যেন কিঞ্চিত হাসি ফুটে ওঠে। আদ্রিতার খোলা চুলে ওষ্ঠ ছুঁয়ে আরো নিবিড় আলিঙ্গনে আবদ্ধ করে নেয় তাকে। ঠান্ডা শীতল স্বরে হালকা আওয়াজে জানায়, শত অভিমান শত দুঃখের পর এভাবে আমার বুকটাতে মুখ লুকিয়ে বউ। অভিমান যেন আমাদের মধ্যে আর দূরত্বের সৃষ্টি না করে। আমরা যেন একে অপরের মধ্যে এভাবে আবদ্ধ থাকি চিরকাল। অভিমানের অন্তরালে গাঁথে থাকুক ভালোবাসার জয়মালা।